তো আজকে আমাদের আলোচনার টপিক বহুপদী। সো ইংরেজিতে বহুপদীকে বলা হয় পলিনোমিয়াল। ওকে, তো পলিনোমিয়ালের জিনিস তো পলিনোমিয়ালের সাথে কিন্তু তোমরা অনেক আগে থেকে পরিচিত। তোমরা ক্লাস 6-7 থেকে তোমাদের বীজগণিত ছিল এবং বীজগণিতের মধ্যে পলিনোমিয়াল সেই সময় থেকে ছিল। হয়তোবা তোমরা ফর্মালি জানতো না কোনটাকে পলিনোমিয়াল বলে, পলিনোমিয়াল হওয়ার জন্য কি কি প্রপার্টি থাকা লাগে সেগুলো হয়তো ফর্মালি জানতো না, বাট পলিনোমিয়ালের কনসেপ্টটুকু বা পলিনোমিয়াল পড়ছো কিন্তু তোমরা অনেক আগে থেকে। তো আশা করি তোমাদের পলিনোমিয়াল বা বহুপদী চ্যাপ্টারটা পড়তে সমস্যা হবে না, স্পেশালি যারা 9-10-এ হায়ার ম্যাথটা একটু পড়তে ভালো হয়। সেকেন্ড চ্যাপ্টার যেটা বীজগাণিতিক রাশি, তো সেকেন্ড চ্যাপ্টার যারা পড়ছো তাদের জন্য ইনশাল্লাহ সমস্যা আরো কম হবে। ঠিক আছে, তো আমরা চলো আমাদের ফর্মাল আলোচনা শুরু করি বহুপদী কি সেটা দিয়ে। তো প্রথমে আসো বহুপদীর একটা ডেফিনেশনে বলতেছি যে এখানে একটা পদ থাকতে পারে, একটি পদ থাকবে, অথবা একাধিক পদ থাকতে পারে। একাধিক পদ থাকতে পারে, তাহলে বহুপদীর মধ্যে এক পদ থাকবে অথবা একাধিক পদ থাকবে। চলক, চলক বা ভ্যারিয়েবল কোনটা সেটা তোমরা জানো। ভ্যারিয়েবল হচ্ছে যার ভ্যালু চেঞ্জ হয়, ঠিক আছে, যার ভ্যালু এক্স্যাক্টলি কত তুমি জানো না। ঠিক আছে, তো ভ্যারিয়েবল ধরো এক্স ওয়াই জেড, এবার ডট 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 যে কোনো কিছু থাকতে পারে, যে কয় ভ্যারিয়েবল খুশি সেই কয় ভ্যারিয়েবল কিন্তু থাকতে পারে। এরপরে কথা হচ্ছে প্রত্যেকটা ভ্যারিয়েবলের একটা পাওয়ার থাকে বা ঘাত থাকে। ঠিক আছে, ঘাত বা পাওয়ার থাকে। তো এইখানে বহুপদী হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে সেই ঘাত বা পাওয়ার শূন্য হতে পারবে, শূন্য হইলেও সেটা বহুপদী হবে, অথবা স্বাভাবিক সংখ্যা হইতে পারবে। তোমরা রিয়েল নাম্বার কিন্তু তোমাদেরকে আমি পড়াইছি, রিয়েল নাম্বার কিন্তু পড়ানো হয়েছে। ঠিক আছে, তো বলো তো স্বাভাবিক সংখ্যার মধ্যে কারা থাকে? ভাই ঋণাত্মক মান থাকবে আর কি। জিরো থাকবে স্বাভাবিক সংখ্যার মধ্যে। ভাই 1 2 3 4 5 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 1 2 3 4 5 এভাবে। ঠিক আছে, ডট ডট সো ইনফিনিটি। তার আমরা বুঝতে পারতেছি যে বহুপদী বলতে ওই মানে পলিনোমিয়াল হচ্ছে ওইটা যার যে চলকগুলো থাকবে এক্স ওয়াই জেড, যে চলকগুলো থাকবে সেই চলকগুলোর পাওয়ার 0 1 2 3 4 এভাবে চলতে থাকবে। এভাবে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু চলক কি হইতে পারবে না? ঋণাত্মক হইতে পারবে না। ঠিক আছে, তার মানে শূন্য হবে অথবা স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে আমি কয়টা কথা বললাম যে বহুপদী হইতে হলে সেটা এক পদ বিশিষ্ট হতে পারে বা অনেকগুলা পদ থাকতে পারে। আর ভ্যারিয়েবল যে কোনো সংখ্যক হইতে পারে, একটা ভ্যারিয়েবল থাকতে পারে, এক্স মানে হচ্ছে এক ভ্যারিয়েবল, এক্স ওয়াই দুইটা থাকলে সেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের বহুপদী বা দুই চলক বিশিষ্ট বহুপদী। সো এক চলক বিশিষ্ট বহুপদী হইতে পারে, দুই চলক বিশিষ্ট হইতে পারে, অথবা যে কোনো চলক বিশিষ্ট হইতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্টলি হচ্ছে ঘাত বা পাওয়ার শূন্য বা স্বাভাবিক সংখ্যা হবে। সো এবার চলো তোমাদেরকে কিছু এক্সাম্পল এর সাহায্য নিয়ে বোঝানোর চেষ্টা করি জিনিসটা কি। সো যাকে জিজ্ঞেস করবো সে এই কন্ডিশন গুলোর সাহায্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। ধরো 3 একটা সংখ্যা নিলাম, বলো তো 3 কি কোনো বহুপদী? ইজ ইট এ বহুপদী? পলিনোমিয়াল কিনা এটা না আমাকে বলবা। পলিনোমিয়াল না, আদিব বলছে পলিনোমিয়াল না, মুন কি বলো এটা কি পলিনোমিয়াল? জি ভাই, ওখানে তো ভাই আপনি বললেন তো যে 0 থেকে 1 2 3, আচ্ছা পাওয়ার বলছেন তাই না? না ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা না বলছে। ওকে, দুইজন বলছে না। আম, অঙ্কন বলো তো দেখি, এটা কি পলিনোমিয়াল হবে? একটা যে কোনো একটা ধ্রুবক, এটা কি একটা না পলিনোমিয়াল ভাইয়া, হতে পারে? না। না না। আচ্ছা, আর কারো কোনো ডিফারেন্ট কোনো অপিনিয়ন আছে যে এটা হইতে পারে কি পারে না এই ব্যাপারে? খাদেজা বলো তো দেখি। না ভাই, এটা পলিটোমিয়াল না। আচ্ছা, নাভেদ বলতে পারবা? হ্যাঁ, এটা পলিনোমিয়াল না। পলিনোমিয়াল না। আচ্ছা, সো সবাই বলছে এটা পলিনোমিয়াল না, বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা একটা পলিনোমিয়াল। সো এখন কথায় আসি, তাহলে কিভাবে এটা পলিনোমিয়াল? আমি বলছি কি প্রথম শর্ত, একটা পদ থাকতে পারে অথবা একাধিক পদ থাকতে পারে। দেখো একটা পদ আছে, 3 হচ্ছে একটা পদ। ঠিক আছে, আমরা একটা পদ পাইলাম। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল এক্স ওয়াই এর যে কোনো ভ্যারিয়েবল হতে পারে। ঠিক আছে, আর ভ্যারিয়েবলের পাওয়ার কিন্তু শূন্য হইতে পারে। এই জিনিসটা কিন্তু তোমরা মিস করছো। ভ্যারিয়েবলের পাওয়ার শূন্য অথবা 1 2 3 যে কোনো স্বাভাবিক সংখ্যা হইতে পারে। এখন আমাকে বলো, আমি কি 3 কে কিভাবে লিখতে পারি? 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লিখতে জি পারি কিনা বলো ভাইয়া তো? পারেন। তার মানে হচ্ছে 3 হচ্ছে একটা পলিনোমিয়াল হবে। 3 হচ্ছে পলিনোমিয়াল হবে। সো এটা কিন্তু একটা এমসিকিউ, সাস জাতীয় জায়গায় কিন্তু এমসিকিউ দিয়ে দিতে পারে যে কোনো একটা ধ্রুবক কি একটা পলিনোমিয়াল কিনা। অবশ্যই একটা ধ্রুবক হচ্ছে একটা পলিনোমিয়াল হতে পারে। ওকে, আচ্ছা
এবার সেকেন্ড কোশ্চেন দেখি, এটাও আমি জিজ্ঞেস করতে পারি যে কাউকে। তো দেখো তো এইটা পলিনোমিয়াল কিনা, 4x প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1। এইটা আমাকে বলবা, কি বলে, মিম বলবা আমাকে যে এটা পলিনোমিয়াল হবে কিনা। না ভাইয়া। এটা কিন্তু পলিনোমিয়াল হবে না, সে বললো। দেখি আসিয়া বলো তো এটা পলিনোমিয়াল হবে? জি না ভাইয়া। আচ্ছা, তার মানে এটা তোমরা ইজিলি পারতেছো কেন? কারণ আমরা বলছি যে পাওয়ার কি হইতে হবে, শূন্য হইতে হবে অথবা স্বাভাবিক সংখ্যা হইতে হবে। তো আমরা দেখলাম হ্যাঁ এখানে এক্স এর পাওয়ার 1, ঠিক আছে, স্যাটিসফাই করলো, এখানে ধ্রুবপদ স্যাটিসফাই করলো, কিন্তু এখানে এক্স এর পাওয়ার হচ্ছে হাফ। হাফ কি কোনো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে? হাফ কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। হাফ হচ্ছে মূলদ সংখ্যা অথবা রিয়েল নাম্বার বলতে পারো, বাস্তব সংখ্যার মধ্যে পড়ে, বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু হাফ কিন্তু পড়ে না। তাই আমরা বলতে পারবো এটা কিন্তু কোনো বহুপদী না। এখন দেখি আরেকটা প্রশ্ন, 5x কিউব যোগ 4x স্কয়ার মাইনাস 3x ইনভার্স 1 যোগ 2। দেখি এটা আমাকে কে বলবা, এটা আদিব বলতো দেখি এটা বহুপদী হবে কিনা। না ভাই এটা বহুপদী হবে না। কেন হবে না ভাই এটা যে ভগ্নাংশ আকার আছে যে, কোথায় ভগ্নাংশ? এখানে পাওয়ার হচ্ছে নেগেটিভ, 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 পাওয়ার হচ্ছে নেগেটিভ, যে সকল স্বাভাবিক সংখ্যা থাকতে হবে ঘাত, সুতরাং এটা বহুপদীর মধ্যে। ভেরি গুড। তাহলে আমরা অ্যাটলিস্ট একটা জিনিস আমরা ক্লিয়ার করি যে আমরা আমাদের বহুপদী কোনটাকে বলবো সেটা নিয়ে ইনশাআল্লাহ আমাদের আর কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা বহুপদী জিনিসটা চিনতে পারছি, ঠিক আছে। তো এখন আমরা বহুপদী নিয়ে আমাদের স্বাভাবিক আলোচনা ফিরবো। সো এবার চলো বহুপদী আরো কিছু টার্ম, এগুলো না জানলেও চলে বাট জেনে রাখা ভালো, এগুলো একটু শেখার চেষ্টা করি। সো এখানে দুইটা টার্ম, একটা হলো হোমোজিনিয়াস এন্ড নন হোমোজিনিয়াস। বাংলাটাও বলবো, নন হোমোজিনিয়াস পলিনোমিয়াল। পলিনোমিয়াল ধরো হোমোজিনিয়াস হইতে পারে, নন হোমোজিনিয়াস হইতে পারে। তো আমরা এখন দেখবো যে হোমোজিনিয়াস কোনটাকে বলতেছি আর নন হোমোজিনিয়াস কোনটাকে বলতেছি। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি হোমোজিনিয়াসের, এখানে কিছু নন হোমোজিনিয়াসের এক্সাম্পল দেই। আচ্ছা একটা জিনিস দেখো, সো আমরা হোমোজিনিয়াস বলতেছি, হোমোজিনিয়াসকে বলা হয় সমমাত্রিক। হোমোজিনিয়াসের বাংলা হচ্ছে সমমাত্রিক, তার মানে সবার মাত্রা বা পাওয়ার সেম হবে। আর নন হোমোজিনিয়াসকে বলা হয় কি অসমমাত্রিক, অসমমাত্রিক। তাহলে কোনটা সমমাত্রিক আর কোনটা অসমমাত্রিক সেটা কি চেনার চেষ্টা করি। সমমাত্রিক মানে হচ্ছে যে ভ্যারিয়েবল গুলো থাকবে, যে না সরি প্রত্যেকটা টার্ম যেগুলো থাকবে প্রত্যেকটা টার্মের পাওয়ার বা মাত্রা সেম থাকবে, ঠিক আছে। তো আমরা আসলে প্রথম সমীকরণে আসি, এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 2, ওয়াই স্কোয়ারের পাওয়ার 2, সবার পাওয়ার সেম, এটা হচ্ছে সমমাত্রিক। সরি এর আগে ভুল করছি, এখানে আমি 4 দিছি, এটা 0 দিতে হবে, নাইলে হবে না 0, এটা 0, ঠিক আছে। আচ্ছা সো এটা প্রথমটা সমমাত্রিক। দ্বিতীয়টার কথা চিন্তা করো। এবার আমাকে কে বলবা দেখি, মুন বলো তো দ্বিতীয়টা কি সমমাত্রিক হবে কিনা, জি হোমোজিনিয়াস হবে ভাইয়া, কিনা? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া যায় তো। হ্যাঁ, দ্বিতীয়টা সমমাত্রিক কিভাবে, এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 2, ওয়াই স্কোয়ারের পাওয়ার হচ্ছে 2, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তাদের যোগফল পাওয়ারের যোগফল হচ্ছে 2। তার মানে এই টার্মের পাওয়ারও হচ্ছে কত, এখানে টার্ম আছে কয়টা, টার্ম আছে হচ্ছে সব মিলে 3টা। একটা টার্ম হচ্ছে এক্স স্কোয়ার, একটা টার্ম হচ্ছে ওয়াই স্কোয়ার, আর একটা টার্ম হচ্ছে কি 2xy। তাহলে প্রথম টার্মের পাওয়ার 2, দ্বিতীয় টার্মের সম্মিলিত পাওয়ার হচ্ছে 2, থার্ড টার্মের পাওয়ার হচ্ছে 2। আবার আমরা 3 নম্বর ইকুয়েশনে যদি বা 3 নম্বর পলিনোমিয়ালে যদি আসি, প্রথম টার্মের পাওয়ার হচ্ছে 3, ঘাত হচ্ছে 3, দ্বিতীয় টার্মের সম্মিলিত পাওয়ার 3, তৃতীয় টার্মের সম্মিলিত পাওয়ার 3, আর চতুর্থ টার্মের পাওয়ার কিন্তু 3, সবার পাওয়ার 3। তার মানে যখন কোনো একটা পলিনোমিয়ালের মধ্যে সবার পাওয়ার সেম হবে তখন সেই পলিনোমিয়ালটাকে আমরা বলবো হোমোজিনিয়াস অথবা সমমাত্রিক পলিনোমিয়াল। আর যখন সবার পাওয়ার সেম হবে না, কারো পাওয়ার বেশি কারো পাওয়ার কম হবে, তখন সেই পলিনোমিয়ালকে আমরা বলবো নন হোমোজিনিয়াস বা অসমমাত্রিক পলিনোমিয়াল। হ্যাঁ আদিপ, প্রশ্ন থাকলে বল। না ভাই প্রশ্ন নাই তো আমার।
মাইক অন করা ছিল। আচ্ছা, আচ্ছা যাই হোক, sorry. সো দ্বিতীয় ইকুয়েশনের মধ্যে আমরা দেখি প্রথম টার্মের পাওয়ার হচ্ছে 2, দ্বিতীয় টার্মের পাওয়ার হচ্ছে 1, আর তৃতীয় টার্মে বলতো ভ্যারিয়েবলের পাওয়ার কত? 0। এক্স্যাক্টলি, এখানে কিন্তু সাইডে x⁴ আছে, তাহলে তৃতীয় টার্মে ভ্যারিয়েবলের পাওয়ার হচ্ছে 0। তার মানে পাওয়ার কিন্তু ম্যাচ করে না, পাওয়ার ম্যাচ করে না মানে হচ্ছে এটা অসমমাত্রিক। সো সেম একই লজিককে বাকি পলিনোমিয়াল গুলোও কিন্তু অসমমাত্রিক হবে, যদিও তারা পলিনোমিয়াল বাট তারা হচ্ছে সমমাত্রিক বা অসমমাত্রিক হয়ে গেল। ওকে, তো এবার আসো আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে যাই। আজকে আমি খুবই বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমাদের হয়তো 9-10 শিখে আসার কথা ছিল, এই জাতীয় কিছু জিনিস আলোচনা করবো। এটা তোমাদের আরো বেশি কনফিডেন্ট করবে আর কি বহুপদী ব্যাপারে, ঠিক আছে? সো এখন আমরা কই গেল, আচ্ছা, সো এখন আমরা আলোচনা করব হচ্ছে রুট নিয়ে। রুটের বাংলা হচ্ছে মূল, ঠিক আছে? মূল। কারো কি আইডিয়া আছে রুট বা মূল বলতে কাকে বোঝায়? একটা ইকুয়েশনের মধ্যে রুট বা মূল বলতে কোনটা? একটা ইকুয়েশন সমাধান করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রুট। এক্স্যাক্টলি, ভেরি গুড। একটা ইকুয়েশন সমাধান করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই ইকুয়েশনের রুট বা মূল। সো ধরো আমি তোমাদের একটা ইকুয়েশন দেই, ধরো x - 2 = আচ্ছা এবার তোমাদের আরেকটা জিনিস শিখাই, একটা হচ্ছে এক্সপ্রেশন কি আর ইকুয়েশন কি। ধরো fx = দিলাম x - 2, এটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় এক্সপ্রেশন। এখন আমি যদি দেই fx = 0 অর্থাৎ x - 2 = 0, এইটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় ইকুয়েশন। ইকুয়েশন কি? যখন সামথিং = 0 হবে তখন সেটাকে বলা হয় ইকুয়েশন, বা সামথিং = 0 লেখা যাবে তখন সেটাকে বলা হয় ইকুয়েশন। আর fx = x - 2 এটাকে বলা হয় এক্সপ্রেশন। ওকে, সো এখন আমাকে বলো দেখি x - 2 = 0 এই ইকুয়েশনের রুট বা মূল কে হবে? মূল কত হবে? 2। আচ্ছা 2 কে কেন আমি মূল বলতেছি? কারণ 2 হচ্ছে এমন একটা ভ্যালু যেই ভ্যালুটা বসানোর কারণে এই ফাংশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করতেছে, মানে হচ্ছে এই এক্সপ্রেশনের মান 0 হয়ে যাচ্ছে। এইটা উপরে দিকে খেয়াল করে এটাকে বলা হয় এক্সপ্রেশন। 2 হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ভ্যালু যেই ভ্যালুটা এই এক্সপ্রেশনে বসানোর কারণে এই এক্সপ্রেশনের ভ্যালু কত আসতেছে? 0 আসতেছে। তাই আমরা বলবো 2 হচ্ছে এই ইকুয়েশনের একটা রুট বা মূল। ওকে, 2 কে বলা হবে এই ইকুয়েশনের একটা রুট। আচ্ছা, সো আমি যদি কখনো এমন পাই, তার মানে কি দেখো তো, আমরা আমাদের এক্সপ্রেশনে আবার একটু যাই। তাহলে আমাদের এই fx = হচ্ছে x - 2, তাহলে এই এক্সপ্রেশনটা আবার একটু লিখি, fx = হচ্ছে x - 2। তাহলে বলো তো এই এক্সপ্রেশনে f(2) এর ভ্যালু কত হবে? f(2) এর ভ্যালু হবে 2 - 2 = 0 হবে, তাই তো? তাহলে f(2) = যদি 0 হয় তখন আমরা 2 কে বলি একটা রুট বা মূল। আচ্ছা, এই জায়গায় তুমি একমত আশা করি সবাই আমার সাথে। সো এবার আমরা চলো উৎপাদক উপপাদ্য চাই। উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য, এই দুইটা জিনিসের নাম কি তোমরা শুনছিলে এর আগে? উৎপাদক উপপাদ্য আর ভাগশেষ উপপাদ্য, এগুলা তোমাদের 9-10 এর হায়ার ম্যাথের বইয়ে থাকার কথা ছিল। তোমরা কি শিখছো বা শুনছো এগুলোর নাম? জি ভাই। ওকে, সো এবার দেখো তোমাদের ওই কনসেপ্টটা আমি একটু ম্যাচ করাই, যে কোনো একটা যদি এমন হয় এক্সপ্রেশনের মধ্যে কোনো একটা সংখ্যা বসানোর কারণে যদি হয় এমন হয় যে ওই এক্সপ্রেশনের ভ্যালু 0 আসতেছে, তখন সেই সংখ্যাটা হয় ওই ইকুয়েশনের জন্য রুট। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা আলোচনা আসি। ধরো fx = যদি 0 হয় বলি, তাহলে ওই এক্সপ্রেশনের রুট কত হবে? x হবে ওই এক্সপ্রেশনের রুট, কারণ x বসানোর কারণে 0 আসছে, তাই তো? তাহলে এখন যদি এমন হয় কোন একটা এক্সপ্রেশনে আমি এমন দিল একটা এমসিকিউতে যে f(1) = 0, তাহলে বলো তো ওই এক্সপ্রেশনের রুট কত হবে? 1। ওই এক্সপ্রেশনের রুট হবে বা মূল হবে 1। এইবার চলো আমরা উৎপাদক উপপাদ্যে যাই। উৎপাদক উপপাদ্য আসলে কি বলতেছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। উৎপাদক উপপাদ্য, ফ্যাক্টর থিওরেম, ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেমে বেসিক্যালি আমি মাত্র যে মূলের ডেফিনেশনটা দিলাম বা রুটের ডেফিনেশনটা দিলাম, সেটার সাহায্যে ফ্যাক্টর থিওরেমের ডেফিনেশনটা আসছে। ফ্যাক্টর থিওরেমে বলা আছে যে ধরো fx = 0 হচ্ছে একটা ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনে x এর ভ্যালু বের করতে হবে, তাহলে ঠিক x এর জায়গায় ঠিক কত বসালে এটা 0 হইলো সেটা বের করতে পারলে তো আমি রুট পেয়ে যাবো, তাই তো? সো এখন আমি বললাম f(a) = 0, তার মানে x এর জায়গায় a বসাইলে বলতেছি যে x এর জায়গায় যদি a বসে তাহলে এই ইকুয়েশনটার মান 0 আসছে, তাহলে a হচ্ছে এই ইকুয়েশনের জন্য একটা রুট।
আর উৎপাদক উপপাদ্যে বলা হয়েছে এ যদি কোন একটা ইকুয়েশনের রুট হয় তাহলে ওই ইকুয়েশনের উৎপাদক হবে কে বলতো এক্স মাইনাস এ। তাহলে এক্স মাইনাস এ হবে ওই ইকুয়েশনের ওয়ান অফ দা ফ্যাক্টর। অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর হবে এক্স মাইনাস এ। আমার কথা কি বুঝতে পারছো? কোন একটা ইকুয়েশন যদি এমন হয় যে সেই ইকুয়েশনের মধ্যে এক্স এর জায়গায় এ বসানোর কারণে সেই ইকুয়েশনটা জিরো হচ্ছে, তখন আমরা এ কে বলি রুট এবং এক্স মাইনাস এ কে বলি আমরা ওই ইকুয়েশনের একটা উৎপাদক বা ওই ইকুয়েশনের একটা ফ্যাক্টর। তো আমরা কথাটা একটু সিম্পলিফাই করে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, ধরো আমি খুব সহজ দুইটা এক্সাম্পল থেকে যাই। যে ধরো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 21 ইকুয়াল টু 0। তোমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনের এক্স এর ভ্যালুটা আমাকে বলা। ইকুয়েশনটাকে সলভ করে এক্স এর ভ্যালুটা আমাকে বলো। সেভেন মাইনাস 3। 7 আর -3, সবার কি 7 আর -3 আসছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে x ইজ ইকুয়াল টু 7 আর x ইজ ইকুয়াল টু -3 হচ্ছে এই ইকুয়েশনের মূল বা রুট। তার মানে আমি যদি এই ইকুয়েশনে x এর জায়গায় 7 বসাই তাহলে কি হবে? পুরো ইকুয়েশনের ভ্যালু 0 চলে আসবে না? 0 চলে আসবে। তাহলে ভাগশেষ উপপাদ্য আমাকে বলতেছে যদি রুট যদি 7 হয় তার মানে f অফ 7 ইজ ইকুয়াল টু যদি 0 হয় আর f অফ -3 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই ইকুয়েশনের উৎপাদক দুইটা কি হবে? এই ইকুয়েশনের উৎপাদক দুইটা কি হবে? একটা হবে 7 হচ্ছে এই ইকুয়েশনের একটা রুট, তাহলে x মাইনাস 7 হবে এই ইকুয়েশনের একটা উৎপাদক। x মাইনাস 7 হবে একটা উৎপাদক। আর -3 যদি এই ইকুয়েশনের একটা রুট হয় তাহলে বলো তো আরেকটা উৎপাদক কত হবে? x plus 3। এক্স প্লাস 3। x প্লাস 3 হবে এই ইকুয়েশনের একটা উৎপাদক। ভেরি গুড। তাহলে তাহলে কি দাঁড়াইলো? তার মানে হচ্ছে সামারিটা হচ্ছে গিয়ে আমরা যে ইকুয়েশনটা এখানে দেখতেছি এই ইকুয়েশনটাকে আমরা চাইলে x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 3 আকারে লিখতে পারি এবং তুমি x মাইনাস 7 এবং x প্লাস 3 কে গুণ করে দেখবা, তুমি আবার আগের ইকুয়েশনটা ফেরত পাবা। তার মানে আগের ইকুয়েশনকে যদি আমরা মিডল টার্ম করতাম তাহলে আমরা x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 3 পাবো। তাহলে আমাদেরকে উৎপাদক উপপাদ্য বলে দিচ্ছে যদি তোমার x ইজ ইকুয়াল টু 2 বসানোর কারণে যদি কোন একটা ইকুয়েশনে সবকিছু 0 চলে আসে তাহলে x মাইনাস 2 হবে ওই ইকুয়েশনের একটা উৎপাদক। ঠিক আছে? তাহলে আমি যদি ধরো একটা খুব কঠিন একটা ইকুয়েশন দিলাম, হ্যাঁ, দিয়া ধরো কি বলবো, ধরো x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস 22x প্লাস 40, হ্যাঁ, ইকুয়াল টু একটা ইকুয়েশন দিলাম। আর আমি তোমাকে বলে দিলাম যে f অফ -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি কি বলতে পারবা এই ইকুয়েশনের সমাধান না করে তুমি বলতে পারবা না যে এই ইকুয়েশনের একটা উৎপাদক কত হবে? কত হবে বলো তো? এক্স প্লাস 1। x প্লাস 1 হবে এই ইকুয়েশনের একটা উৎপাদক। ঠিক আছে? তাহলে এখান থেকে মাঝে মাঝে এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে? ম্যাথ আসার সম্ভাবনা একটু কম, এমসিকিউ থাকতে পারে। এবার আসলে আমরা ভাগশেষ উপপাদ্যে যাই। ভাগশেষ উপপাদ্য এটাও 9 10 ছিল, বাট আমি নিজেও যখন 9 10 ছিলাম ওই 2 নম্বর চ্যাপ্টারটা একটু বোরিং লাগতো। ওই যে আমাদের যে হায়ার ম্যাথের যে 2 নম্বর বীজগাণিতিক রাশি প্রবাবলি, তো ওইটার মধ্যে এগুলো ছিল, এগুলো একটু ভালো করে বুঝতাম না, তো পরে আর কি শিখতে হয়েছে। তো আসলে ভাগশেষ উপপাদ্য আসি, এটা একটা ইংরেজিতে বলা হয় রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার মানে ভাগশেষ, যেটা অবশিষ্ট থাকে। সো রিমাইন্ডার থিওরেমে কি বলছে দেখি। সো রিমাইন্ডার থিওরেমে বলছে যে এক্স ধরো এফ এক্স ইজ ইকুয়াল টু কোন একটা এক্সপ্রেশন এবং বলতেছি এক্স মাইনাস এ দিয়ে যদি তুমি এফ এক্স কে ভাগ করো তাহলে তোমার ভাগশেষ থাকবে হচ্ছে এফ অফ এ। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি কোনো একটা পলিনোমিয়ালকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো তখন তোমার ভাগশেষ হবে এফ অফ এ। কথা বুঝে গেছে? কোন পলিনোমিয়ালকে যদি তুমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, কোন একটা উৎপাদক দিয়ে ভাগ এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, তখন ভাগশেষ হবে এফ অফ এ। ঠিক আছে? সো যদি এফ অফ এ এর ভ্যালুটাই যদি 0 আসে তখনই আমরা বলি এক্স মাইনাস এ হচ্ছে একটা উৎপাদক। তার আগে কিন্তু বলা যাবে না এটা উৎপাদক। তাই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বেসিক্যালি আমরা কনফার্ম হই যে এটা আমাদের উৎপাদক হবে কি হবে না। ঠিক আছে? এখন ধরো ব্যাপারটা এমন, আমি তোমাদের একটা ইকুয়েশন দিই। fx is equal to x cube minus 3x square plus 4x minus 10। হ্যাঁ, আমি তোমাদেরকে বললাম x minus 1 দিয়ে এই ইকুয়েশনটাকে ভাগ করো। তাহলে
তুমি বলো তো এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি তুমি এই পলিনোমিয়ালটাকে ভাগ করো তাহলে ভাগশেষ কত থাকবে? এফ অফ কত থাকবে? ওয়ান না? এফ অফ ওয়ান ভাগশেষ হবে না? তাহলে তুমি একটু চেক করবা এফ অফ ওয়ান এর ভ্যালুটা কত। তোমাকে যদি বলে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করো এবং দেখাও এক্স মাইনাস ওয়ান কি কোনো উৎপাদক কিনা, তাহলে তুমি যে কাজটা করবা এফ অফ ওয়ান এর ভ্যালুটা বের করে দেখবা কত আসে। তুমি যদি এখন তোমরা একটু দেখো তো এফ অফ ওয়ান এর ভ্যালুটা কত আসে, এফ অফ ওয়ান কত আসে দেখো তো। ভাই স্ক্রিনশটটা চলে গেছে। ভাই স্ক্রিনশটটা চলে গেছে। -8 -8 এফ অফ ওয়ান এর ভ্যালু আসছে -8। তাহলে এবার তুমি বলো তো এক্স মাইনাস ওয়ান কি সমীকরণের একটা উৎপাদক হবে? উৎপাদক হবে না। এক্স মাইনাস ওয়ান কিন্তু তাহলে আর উৎপাদক হবে না। যদি 0 আসে তাহলে উৎপাদক হতো। তাহলে আমরা পাইলাম যে ভাগশেষ তো তাহলে যে কোনো কিছু একটা আসছে, -8 আসছে, তার মানে এক্স মাইনাস ওয়ান উৎপাদক না। এখন আমরা তাহলে এভাবে চাইলে তুমি আরেকটা কাজ করতে পারো। অনেক সময় কোশ্চেনে বলে যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এটাকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। সো অনেকে হয়তো ভাববে হাই তাহলে তো বিশাল একটা ভাগ করতে হবে, এক্স মাইনাস ওয়ান কে এভাবে রাখতে হবে আর পুরো জায়গায় রাখতে হবে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 10, তারপরে ভাগ করতে 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 শেষমেশ ভাগশেষ কত আসে সেটা চেক করতে হবে। তো অনেক টাইম চলে যাবে না? কিন্তু না, তুমি যদি ভাগশেষের উপপাদ্য জানো তাহলে তুমি খুব সহজেই তার ভাগশেষটা বলে দিতে পারবা। ভাই একটু ভাগশেষ উপরে উপপাদ্যের যাও, সাহায্যে আমরা ভাগশেষ এগুলো লিখি। হ্যাঁ লেখো দেখো। আর ঠিক আছে, আর কোথায় যাবো? হ্যাঁ ঠিক আছে। ওকে, সো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা খুব সহজেই তার ভাগশেষটা বের করতে পারি। আমাদের কষ্ট করে ভাগ করা লাগবে না, প্রসেস অনুযায়ী ভাগ করতে 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 একটা টাইমে তুমি ভাগশেষটা বের করতে পারবা। বাট ভাগশেষ উপপাদ্য জানা থাকলে জাস্ট আমি কি করব, আমাকে বললো এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, আমি জাস্ট এফ অফ ওয়ান বের করবো। এক্স মাইনাস ওয়ান যদি আমাকে দেয় ভাগ করার জন্য তাহলে আমি এফ অফ ওয়ান বের করবো। এফ অফ ওয়ান এর ভ্যালু আসছে -8, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে -8 থাকবে ভাগশেষ। আবার ভাগশেষ উপপাদ্য দেখে কিন্তু তুমি চাইলে ওই যে উত্তরটা বের করতে পারো যে উৎপাদক হবে কি হবে না। যদি ভাগশেষ 0 হয় তখন সেটা উৎপাদক হয়ে যাবে। সো এখান থেকে আমাদের বোর্ডে অনেক সময় ক নম্বরে কিছু প্রশ্ন থাকতে পারে। তো আমরা ওই রিলেটেড কিছু প্রবলেম এখন সলভ করবো, তারপরে আমরা বহুপদীর আরো একটু ডিটেলসে যাব। সো এই পর্যন্ত সবার ক্লিয়ার? ভাগশেষ উপপাদ্য উৎপাদক উপপাদ্যগুলো ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো এখন আসো আমরা কিছু প্রবলেম সলভ করি। সো প্রবলেমটা কি দেখো। তো প্রথম প্রবলেমটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 2 বলছে কি ভাগশেষ উপপাদ্যকে ব্যবহার করে, ভাগশেষ উপপাদ্যকে ব্যবহার করে দেখাইতে বলছে যে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে। ঝটফট বলো যে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। মেবি 6, তাহলে ভাগশেষ হচ্ছে গিয়ে 6। তাহলে আমরা পেয়ে গেলাম ভাগশেষ উপপাদ্য থেকে আমরা পেয়ে গেলাম ভাগশেষ হচ্ছে 6। তাহলে আমরা এটা পারলাম। পরের কোশ্চেনে বলছে যে উৎপাদক উপপাদ্য দিয়ে দেখাইতে বলছে যে উপরে যে এক্সপ্রেশনটা আছে আমি একটু মার্ক করে দিই, এই এক্সপ্রেশনের একটি উৎপাদক হবে x মাইনাস a। এই এক্সপ্রেশনের একটি উৎপাদক হবে x মাইনাস a। এটা তোমাকে উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখাইতে বলছে। তাহলে আগে আমাকে বলো তোমরা কি করবা, কিভাবে তুমি প্রুফ করবা যে x মাইনাস a হচ্ছে এটার একটা উৎপাদক। x এর জায়গায় a বসাবো, f এর মান 0 বসাইতে হবে। এক্স্যাক্টলি, x এর জায়গায় a বসাবা, x এর জায়গায় a বসায় দেখবা পুরা এটা তো f অফ x, তাই না? f অফ x ইজ ইকুয়াল টু এটা। এখন f অফ a বের করবা, f অফ a বের করে দেখবা 0 আসে কিনা। যদি f অফ a ইজ ইকুয়াল টু 0 আসে তাহলে তুমি কনফার্ম যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে তুমি বলতে পারো x মাইনাস a হবে একটি উৎপাদক। তো সবাই একটু দেখো তো f অফ a ইজ ইকুয়াল টু কত আসে, f অফ a এর ভ্যালু কত আসে একটু দেখো। খুবই বেসিক কিছু প্রবলেম, সহজ আছে, পারবা এগুলো। জিরোই আসে ভাইয়া, 0 আসে। তার মানে উৎপাদক উপপাদ্য থেকে প্রুফ হয়ে গেল যে x মাইনাস a হবে তার একটা ফ্যাক্টর। সো আমরা এটা প্রুফ করতে পারলাম। সো এই জাতীয় প্রবলেম আছে। এইবার দিনাজপুর বোর্ডে 2017 সালে ক নম্বর একটা প্রশ্ন আসছিল যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখাইতে বলছে যে
2x² যোগ 5x - 9 = 0 এর সমাধান। এটাকে সমাধান করতে বলছে, x এর ভ্যালু বের করতে বলছে, বাট মিডল টার্ম করে না, উৎপাদক উপপাদ্যের সাহায্যে, উৎপাদক উপপাদ্য ব্যবহার করে, উৎপাদক উপপাদ্য ব্যবহার করে এই জিনিসটা সমাধান করতে বলছে। তাহলে তুমি কি করবা, তুমি x এর বিভিন্ন মান নাও। তো এটা সবচেয়ে শর্টকাট হচ্ছে কি, তুমি একটা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে এটাকে সলভ করো, বা মিডল টার্মে তুমি আলাদা কোনো জায়গায় সলভ করো, দেখো x এর ভ্যালু কত কত আসছে। আগে দেখো তো x এর ভ্যালু কত কত আসে, ক্যালকুলেটরে করো বা মিডল টার্ম করে করো, x এর ভ্যালু কত কত আসে একটু দেখো। ভাইয়া অনেক বড় আসে তো। বড় আসে? জি ভাইয়া, -5 প্লাস √97/4 এমন টাইপ আসে। হ্যাঁ, তাহলে উৎপাদক উপপাদ্যের সাহায্যে কত আসলো, x1 প্রথমটা আসলো -5 প্লাস √97/4, দ্বিতীয়টা আসলো x2 আসলো -5 মাইনাস √97/4। তো তোমাদের কাজ হবে কি জানো, উৎপাদক উপপাদ্যের সাথে দেখাইতে বলছো তো, তোমরা জাস্ট কি করবা, f অফ মাইনাস অতর ভ্যালু 0 আসে কিনা দেখবা, সব ক্যালকুলেটর করবে, তোমাদের কোনো ক্যালকুলেশনের দরকার নাই। তুমি f অফ এই যে -5 প্লাস √97/4 করবা, এখানে দেখাবা, তাহলে 2 ইন্টু এই যে -5 প্লাস √97/4 হোল স্কোয়ার প্লাস, এভাবে দেখাবা, দেখানোর পরে দেখবা যে এটা 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে তুমি বলবে হ্যাঁ এটা হচ্ছে একটা সমাধান x এর। এবার আবার এই জিনিসটা বসায় দেখবা উৎপাদক এই যে ফাংশনের মধ্যে, এই জিনিসটা বসায় দেখবা 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে বলবে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা উৎপাদক উপপাদ্যের সাথে বলা যায়, তাহলে এটা হচ্ছে আরেকটা সমাধান। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এভাবে বের করে নিবে, আগে থেকে বের করে নিবে, তারপরে জাস্ট দেখাই দিবে। ঠিক আছে, সো আমাদের ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য এবং 9-10 এর যে বেসিক আলোচনাটা সেটা কিন্তু শেষ। সো এখন আমরা অবশ্যই এখনো 9-10 এর আলোচনাই করতে হবে, নিশ্চয়ক নিয়ে আলোচনা বাকি আছে, তো আমরা এখনো নিশ্চয়ক বা পৃথায়ক নিয়ে আলোচনা শুরু করব। তো তোমরা কি নিশ্চয়কের নাম শুনছিলে এর আগে কখনো, কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে নিশ্চয়ক? জি ভাই শুনছিলাম। আচ্ছা ঠিক আছে, তো নিশ্চয়ক শুনলে তো ভালো কথা। আচ্ছা আমি আচ্ছা আরেকটা জিনিস আছে তোমাদেরকে, এবার দ্বিঘাত সমীকরণের মূল যেহেতু বলছি, তাহলে মূল নির্ণয়ের পদ্ধতিটা একটু বলি, দুইটা পদ্ধতি সম্পর্কে জানাবো। দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের মূল বের করার পদ্ধতি কি আছে, মূল নির্ণয় তোমরা জানো, জাস্ট এক লাইন একটু দেখাই। প্রথম পদ্ধতি, প্রথম পদ্ধতি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। বলো তো তোমরা একটা পদ্ধতির নাম বলো তো যেটা দিয়ে তোমরা সবসময় সলভ করো। মিডল টার্ম, আমরা মিডল টার্ম দিয়ে সবসময় সলভ করি, তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় একটা পদ্ধতি আছে যেটাও তোমরা পরিচিত, যেটার সাথে হয়তোবা কম ইউজ করো, যেমন ধরো ax² প্লাস bx প্লাস c = 0, এটা একটা ইকুয়েশন হইলো। হ্যাঁ হ্যালো, কিছু শুনতে পাচ্ছ? না ভাইয়া বলেন। জি ভাই শুনতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো দেখো দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0, এটা যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এটার মিডল টার্ম না করে ডিরেক্ট এক লাইনে একটা সমীকরণ, এক লাইনে এটার x এর ভ্যালু বলে দেওয়া যায়। ঠিক আছে, ওই পদ্ধতিটা বলতে পারবা, ওইটার এক্সপ্রেশনটা কি হয়? -b প্লাস মাইনাস √b² - 4ac / 2a। এক্স্যাক্টলি এটাই, b² - 4ac / 2a। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ডিরেক্ট উত্তর বের করা যায় এই পদ্ধতিতে। সো এই পদ্ধতিটা আসলে বেসিক্যালি যার নামে ডেভেলপ হয়েছে তিনি একজন ভারতীয় গণিতবিদ, তার নাম হচ্ছে শ্রীধর আচার্য। তো শ্রীধর আচার্যের নামে হচ্ছে এই পদ্ধতিটা ডেভেলপ করা হয়েছে। তো এই পদ্ধতির সাহায্যে তুমি মিডল টার্ম না করে খুব সহজেই কিন্তু সলিউশন গুলো বের করতে পারো। ঠিক আছে, যেমন ধরো আমরা একটা ইকুয়েশন তোমাকে দেই, ধরো x² প্লাস 4x প্লাস 1, ঠিক আছে, তো ধরো বা 2 দিলাম, ধরো 4 দিলাম। তো এইটার সমাধান কত আসবে সেটা কিন্তু চাইলে তুমি এই পদ্ধতিতেও বের করতে পারো, কারণ দেখো এখানে ax², তো তাহলে a এর জায়গায় কত আছে, a এর জায়গায় আছে 1, b এর জায়গায় আছে 4, আর c এর জায়গায় আছে কত 4, c এর জায়গায় 4। তাহলে তুমি জাস্ট এই সমীকরণের মধ্যে বসায় দাও সবকিছু, x = -b মানে কত -4 প্লাস মাইনাস
4² মাইনাস 4 ইন্টু a মানে হচ্ছে 1, c মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু a মানে হচ্ছে 1। তো দেখো x এর ভ্যালু কত আসতেছে, x এর ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে -4 প্লাস মাইনাস এখানে তো 0 চলে আসতেছে √0 ডিভাইডেড বাই 2। -2 সো এটা তাহলে x হচ্ছে -2 থাকতেছে। x এর ভ্যালু কিন্তু -2 চলে আসছে, x এর দুইটা ভ্যালু দুইটাই -2 আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আরেকটা ওয়ে, এটা হচ্ছে শ্রীধর আচার্যের যে নিয়মটা, এই নিয়মের মাধ্যমে তোমরা চাইলে করতে পারো। তাহলে এটা হচ্ছে মূল নিয়মের দুইটা পদ্ধতি সবচেয়ে বহুলভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা এখন আসো আরেকটা ব্যাপার একটু বলি তোমাদেরকে। এটা কি বলা হয়, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা পড়ছো কিনা? আচ্ছা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রার একটা স্টেটমেন্ট আছে, সেখানে কি বলছে, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বীজগণিতের একদম ফান্ডামেন্টাল একটা থিওরেম আছে। ওই থিওরেমে বলা হয়েছে যে ধরো আমার ইকুয়েশনটা n ঘাতের, আমার n ঘাত মানে হচ্ছে x এর পাওয়ার হচ্ছে n ঘাতের যদি কোনো ইকুয়েশন হয় তার সর্বোচ্চ এর তাহলে রুট থাকবে কতটা বা মূল থাকবে কতটা, এর মূল বা রুট, এর রুট থাকবে n সংখ্যক। কথা বুঝতে পারছো? যদি আমার ইকুয়েশনটা বা পলিনোমিয়ালটা n ঘাত বিশিষ্ট হয়, পাওয়ার যদি n হয়, তখন তার x এর কয়েকটা তুমি ভ্যালু পাবা, x এর ভ্যালু পাবা তুমি n সংখ্যক। এখন কথা হচ্ছে যে কি n সংখ্যক কি আমি এই কথা বলছি নাকি যে n সংখ্যক বাস্তবই হবে? হ্যাঁ n সংখ্যক বাস্তবও পাইতে পারো, অথবা বাস্তব অবাস্তব মিলে n সংখ্যক পাবা, সব মিলে হচ্ছে তুমি n সংখ্যক রুট কিন্তু তুমি পাবা। কথা বুঝতে পারছো? তোমরা যখন জটিল সংখ্যা পড়তো সেখানেও কিন্তু আমি জিনিসটা বলছিলাম যে কোনো একটা ইকুয়েশনের পাওয়ার যদি 3 হয়, ধরো আমি x³ এর একটা ইকুয়েশন নেবো, x³ + 3x² + 4x + 5 = 0। তাহলে বলো তো এখান থেকে সমাধান করলে x এর কয়টা ভ্যালু আসবে, সর্বোচ্চ কয়টা আসবে? সর্বোচ্চ 3টে আসবে। বাট তুমি কিন্তু শিওর না যে x এর 3টাই বাস্তব হবে কিনা। এমন হইতে পারে x এর ভ্যালু মনে করো শুধুমাত্র 1 আসলো, বাকি দুইটা ধরো তোমার জটিল গুলো তো আমরা রিয়েল ওয়ার্ল্ডে ইউজুয়ালি ক্যালকুলেট করি না, ঠিক আছে। জটিল গুলো তো আমরা একটু ইগনোর করার চেষ্টা করি আমাদের অঙ্কগুলোর মধ্যে, ঠিক আছে। তাহলে একটা আসতো, কিন্তু জটিল আর বাস্তব মিলে কিন্তু 3টাই হইতে হবে। তোমার পাওয়ার যদি 3 হয়, তোমার রুট কিন্তু 3টাই হবে, সব মিলে 3টাই হইতে হবে। আমার কথা বুঝতে পারছো? সব মিলে 3টাই রুট হবে। তো পাওয়ার যদি n3 হয়, রুট হচ্ছে 3টা। আবার মনে করো x - 2 হোল স্কয়ার = 0, তাহলে বলো তো এইখানে এটার x এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2, তাই তো? আচ্ছা পাওয়ার যদি 2 হয়, তাহলে সমাধান করে বলো তো x এর ভ্যালু কত পাবা তোমরা? 2 না? একটা পাইলে x এর ভ্যালু, তাহলে আরেকটা x এর ভ্যালু গেল। আমি তো বলছি পাওয়ার 2, তাহলে তো দুইটাই সমাধান আসার কথা, x এর দুইটা ভ্যালু আসার কথা। বাট তুমি বলতেছো স্কয়ার উঠে দিলাম, তাহলে x - 2 = 0, সেখান থেকে বললাম x = 2। তাহলে আরেকটা সমাধান কোথায়? এই সমীকরণের আরেকটা সমাধান কই, কেউ বলতে পারবা? আরেকটাও 2। এক্স্যাক্টলি, আরেকটা সমাধানও হচ্ছে 2। এই সমীকরণের দুইটা সমাধান, দুইটাই হচ্ছে 2, ঠিক আছে। তার মানে যদি দ্বিঘাত সমীকরণ থাকে তার রুট থাকবে বা সমাধান থাকবে 2টা, ত্রিঘাত থাকলে 3টা। হ্যাঁ বাস্তব মিলে হইতে পারে বা সর্বোচ্চ 3টাই হবে, ঠিক আছে, এর বেশি হবে না। সো এই ছিল আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রার কথা। আচ্ছা এবার কোন আলোচনা, আচ্ছা এবার আরেকটা এর সাথে রিলেভেন্ট আরেকটা কথা, সেটা একটু বলি। যে ধরো তোমরা তো রিয়েল নাম্বার পড়ছো, রিয়েল নাম্বার পড়লে তোমরা কিন্তু মূলদ সংখ্যা চিনো, অমূলদ সংখ্যা চিনো, এবং আমরা জটিল সংখ্যাও পড়ছি। সো কমপ্লেক্স নাম্বার আমরা জটিল সংখ্যাও কিন্তু চিনি। সো এখন আমরা যেটা বললাম ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা থেকে আমরা কি জানলাম, n ঘাত যদি n হয় তাহলে তার রুট হবে n সংখ্যক। এখন তোমাদের আগে মজার প্রশ্ন, ধরো আমার ঘাত হচ্ছে 3টা, 3 ঘাতের একটা ইকুয়েশন ধরো x সমাধান করার পরে ধরো প্রথম x এর ভ্যালুটা আমি পাইলাম কাল্পনিক, জটিল পাইলাম অথবা অমূলদ কিছু একটা পাইলাম। x এর ভ্যালু মনে করো √2 আসলো, x এর সমাধান আসলো √2 এমন আসলো, জটিল পাইলাম অথবা অমূলদ পাইলাম। হ্যাঁ ওটা তো মূলদ সংখ্যা চিহ্ন, অমূলদ সংখ্যা চিহ্ন, জটিল সংখ্যা চিহ্ন। তাহলে আমাদের এই থিওরেমে বলা হয়েছে যে জটিল আর অমূলদ সংখ্যার যে রুট গুলা সেগুলো জোড়ায় জোড়ায় আসে। মিনিংটা কি, তুমি যদি ওই x³ এর যে সমীকরণটা আছে, এই সমীকরণের একটা রুট যদি এমন পাও যে 2 + i
তাহলে ওই সমীকরণের সমাধান না করে তুমি বলতে পারবে ওই সমীকরণের তিনটা রুটের মধ্যে আরেকটা রুট কত হবে বলো তো? 2 minus I. 2 minus I, ভেরি গুড। একটা রুট যদি তুমি পাও মনে করো √2, তাহলে x কিউব বিশিষ্ট 3 ঘাত বিশিষ্ট সমীকরণে আরেকটা রুট কত হবে? সমাধান না করে কিন্তু বলতে পারো কত হবে বলো তো? মাইনাস রুট। বুঝতে পারছো? তখন মনে করো যে তুমি যদি একটা যদি তুমি কাল্পনিক রুট পেয়ে যাও তাহলে তুমি কনফার্ম যে আরেকটা কাল্পনিক রুট আছে, তার মানে তোমার বাস্তব রুট কয়টা থাকবে বলো তো? x কিউবের যে ইকুয়েশনটা পাবা ওই ইকুয়েশনের মধ্যে বাস্তব রুট কয়টা থাকবে? একটা, কেবলমাত্র একটা থাকবে, কারণ তুমি একটা কাল্পনিক রুট পেয়ে গেছো, তার মানে কাল্পনিক রুট জোড়ায় জোড়ায় আসে, তাহলে একটা কাল্পনিক রুট থাকলে তাহলে সেকেন্ড আরেকটা কাল্পনিক রুট এখানে আসবে, তার মানে এই ইকুয়েশনের সর্বোচ্চ রুট হতে পারে 3টা, আর যেহেতু একটা কাল্পনিক চলে আসছে তার মানে বাকি আরেকটা অবশ্যই বাস্তবই হবে। ঠিক আছে, এবার আরেকটা থিওরেমের স্টেটমেন্ট তোমাদেরকে বলি। আচ্ছা তোমরা কি থিওরেম যখন আমি বলতেছি, আমরা ম্যাথ কম করে যখন একটু থিওরেম আলোচনা করি, তোমাদের কাছে কি জিনিসটা কি প্রেশার মনে হয় কিনা বেশি থিওরেম আলোচনা করলে? না না ভাই, সুবিধা হবে, সুবিধা। ঠিক আছে, এমসিকিউর ক্ষেত্রে ইউজুয়ালি থিওরেমের আলোচনাতে স্টুডেন্ট একটু অনাগ্রহ থাকে, তো আমি ভয়েই আলোচনাটা অ্যাভয়েড করার চেষ্টা করি। ইভেন অফলাইনেও আমি খুব বেশি কিছু বলতে চাই না আর কি। ঠিক আছে, কারণ দেখা যায় পরে স্টুডেন্ট ভাবে যে কি ভাই কি বলছে, মাথার উপরে দিয়ে গেছে, এত থিওরেম অঙ্ক না করাইবো, অঙ্ক না করে কি করাইছে এগুলো, এই জন্য এগুলো বলতে চাই না। তো আমি আরেকটা থিওরেম বলি, সেটা হচ্ছে ধরো x⁴, হ্যাঁ, 4 যোগ সামথিং x কিউব যোগ সামথিং x² যোগ সামথিং x যোগ সামথিং, ধরো একটা 4 = 0। আচ্ছা তো বলো তো এই ইকুয়েশনের সর্বোচ্চ রুট কয়টা হবে? 4টা। আচ্ছা ধরো এই ইকুয়েশনে তুমি একটা জটিল রুট পাইছো, তাহলে বলো তো এই ইকুয়েশনের টোটাল জটিল রুট কয়টা পাবা তুমি? আরেকটা পাবো, মানে 2টা পাবো। টোটাল 2টা জটিল রুট তুমি পাবা। আচ্ছা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এমন কি হইতে পারে যে একটা x⁴ এর ইকুয়েশনের মধ্যে 4টাই জটিল রুট? এটা কি হইতে পারে? 4টাই জটিল রুট, 4টাই কমপ্লেক্স রুট। আমি তো বলছি যে আমি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা থেকে বললাম যে টোটাল যদি পাওয়ার 4 থাকে তাহলে তার 4টা রুট থাকবে, এবং 4টা রুট হচ্ছে বাস্তব রুট আর কাল্পনিক জটিল রুট মিলে 4টা হইলেই হবে। এমন কি হইতে পারে যে 4টাই কমপ্লেক্স রুট, কোনো বাস্তব রুটই নাই? এমন কি হইতে পারে? আমার অ্যান্সারটা হচ্ছে এমন হওয়া পসিবল না। একটা সমীকরণের মধ্যে অ্যাটলিস্ট 1 রিয়েল রুট থাকবেই। যে যত ঘাতের সমীকরণ দিন, যত সংখ্যক কমপ্লেক্স রুট থাকতে পারে, কিন্তু একটা হলেও রিয়েল রুট থাকবে। তাহলে আমাকে বলো তো 4 ঘাতি ইকুয়েশন যদি হয়, 4 ঘাতি ইকুয়েশনের রিয়েল রুট কমপ্লেক্স রুট সর্বোচ্চ কয়টা থাকবে, আর রিয়েল রুট মিনিমাম কয়টা থাকবে? সর্বনিম্ন কয়টা মিনিমাম রুট রিয়েল রুট থাকবে? হ্যাঁ, 2টা রিয়েল রুট কিন্তু থাকবেই, কারণ কি কমপ্লেক্স রুট কি? আচ্ছা বলো তো 4 ঘাতি ইকুয়েশনের 3টা কমপ্লেক্স রুট কি পসিবল? 3টা কমপ্লেক্স সমাধান কি আসতে পারে? না ভাইয়া আসতে কিন্তু পারে না, কারণ 4 ঘাতি ইকুয়েশন যদি হয় তার জোড়ায় জোড়ায় যেহেতু আসে, তাহলে সর্বোচ্চ 2টা আসতে পারবে, আর যেহেতু একটা রিয়েল রুট থাকবেই, তাহলে তার মানে কি বাকি দুইটা রিয়েল রুট হইতেই হবে। তো এই হচ্ছে গিয়া আমার আলোচনা, মোটামুটি বেসিক গুলো একটু আলোচনা করলাম। এবার চলো নিশ্চয়ক পৃথায়ক নিয়ে আলোচনা করি। তো নিশ্চয়ক বা পৃথায়ক নিয়ে আলোচনা করলে আমাদের মোটামুটি বেসটা কমপ্লিট। এরপর আমরা ইন্টারের আলোচনাটা আর একটু স্পিডে আগাবো, ঠিক আছে? সো প্রতিসম রাশি, আচ্ছা দাও একটু দেখি শুরু করবো কোথা থেকে। আচ্ছা দাও, আমি একটু তোমাদেরকে সমীকরণের একটা মূল বের করার একটা নিয়ম দেখাইছিলাম, বুঝছো? যে ax² + bx + c = 0, এটাকে বলছিলাম কি শ্রীধর আচার্য, উনি এই নিয়মটা ডেভেলপ করছিলেন, তার নামে এই নিয়মটা প্রচলিত। তো এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে x এর ভ্যালু কত বলছি? x এর ভ্যালু বলছি -b ± √b² - 4ac / twice a। সো এটা হচ্ছে আমার x এর ভ্যালু, রুট গুলা। সো এখানে বি, এই যে রুটের ভিতরে যে রাশিটা দেখতেছ না, b² - 4ac, এই b² - 4ac এর একটা নাম আছে। এই b² - 4ac কে বলা হয় নিশ্চয়ক, তাকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় পৃথায়ক বা নিশ্চয়ক, আর ইংরেজিতে এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। আচ্ছা ডিসক্রিমিনেশন এটা মানে কি?
বৈষম্য না, ডিসক্রিমিনেশন মানে তো বৈষম্য। ডিসক্রিমিনেন্ট হচ্ছে পৃথায়ক, মানে এটাই হচ্ছে তোমার আলাদা করে দিবে। এই বি স্কোয়ার মাইনাস 4ac তোমাকে বলবে যে তোমার এই সমীকরণে বাস্তব রুট কয়টা, অবাস্তব রুট কয়টা, বা তোমার রুটটা কি বর্গ সংখ্যা হবে, না তোমার রুট দুইটা কি সমান হবে না অসমান হবে, এটা তুমি কোত্থেকে জানতে পারবা? এই পুরো এক্স এর ভ্যালু থেকে তোমার জানার দরকার নাই, তুমি শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac থেকে কিন্তু তুমি জেনে যাবা যে এই সমীকরণের রুট গুলা কেমন হবে, বাস্তবও সমান হবে, বাস্তবও অসমান হবে, জটিলও অসমান হবে, নাকি মূলদও সমান হবে, কি হবে সেটা কিন্তু তুমি এই নিশ্চয়ক বা পৃথায়ক বা ডিসক্রিমিনেন্ট যাই বলে এর মাধ্যমে কিন্তু তুমি জানতে পারবে। ওকে, সো আমরা জিওমেট্রিটাও দেখবো। তো তার আগে চলো আমরা কন্ডিশন গুলো লিখি, তোমরা এটা একটু নোট করবা যে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু থেকে আমরা আসলে কি কি ডিসিশনে আসতে পারবো। তো নাম্বার 1, যদি দেখো বি স্কোয়ার মাইনাস 4ac কোন একটা ইকুয়েশনে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 আসতেছে, তখন তার মূলগুলো হবে সমান। একটা মূল যদি বি মাইনাস বি বাই 2a হয়, আর একটা মূল কত হবে, মাইনাস বি বাই 2a হবে। তোমরা কি খেয়াল করে দেখছো, একটু আগে আমি একটা ইকুয়েশন লিখছিলাম যার সমাধান যে x মাইনাস 2, দেখো x মাইনাস 2, এইটার তুমি যদি নিশ্চয়ক বের করে দেখো, এটা নিশ্চয়কের মান কিন্তু 0 আসবে। তাই কিন্তু তুমি দুইটা সমাধানই একই পাইছো, দুইটাই 2/2, দুইটাই 2 2 করে পাইছো, বুঝছো? তাহলে তোমার তার নিশ্চয়ক 0, নিশ্চয়ক যদি 0 হয় তখন আমাদের কি হয়, আমাদের মূলগুলা কি হয়, বাস্তব সমান হয়, বাস্তব মান পাবা, দুইটাই বাস্তব মান পাবা কিন্তু, এবং দুইটাই কি হবে, পরস্পর সমান হবে। আচ্ছা আচ্ছা, ধরো আমি যদি এটা বলি যে কোনো একটা সমীকরণের নিশ্চয়কের মান হচ্ছে 0 এবং ওই সমীকরণে একটি রুট হচ্ছে 5, তাহলে বলো তো ওই সমীকরণের অপর রুটটি কত হবে? 5। আচ্ছা আমি যদি এটা বলি যে যে কোন একটা সমীকরণের নিশ্চয়কের মান হচ্ছে 0 এবং ওই সমীকরণের একটি রুট হচ্ছে 1 প্লাস i, তাহলে বলো তো ওই সমীকরণের অপর রুটটি কত হবে? 1 প্লাস i হবে। ওই সমীকরণের তো এই রুটটা পসিবল, তাহলে অ্যান্সারে বসাবা না। ও আচ্ছা, মানে কারণ হচ্ছে আমি বলে দিছি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন সমাধানগুলো কেমন হবে, বাস্তব হবে। আর আমি বললাম যে এই বি স্কোয়ার মাইনাস 4ac 0 কিন্তু আমার সমাধান হচ্ছে 1 প্লাস i, তার মানে আমি প্রশ্নই ভুল দিছি। অনেক সময় কনফিউজ করার সময় অ্যাডমিশনে এই ধরনের দিতে পারে, তো অপশনে নান থাকবে, তো নানের দাগ দিবা, ঠিক আছে, কোনোটাই হবে না, কারেক্ট? ওকে, তো এবার আসো যে বি স্কোয়ার মাইনাস 4ac, সো ধরো বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড়, 0 হলে কি হয় দেখলাম, এবার ধরো 0 থেকে বড়, তো 0 থেকে যদি বড় হয় তখন আমার রুটগুলা কি হবে, বাস্তব হবে আর অসমান হবে, একটা একটার সাথে কিন্তু সমান হবে না, ঠিক আছে? তো কোন একটা সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান আসলো 5, তার একটা রুট বলো 3, তাহলে আরেকটা রুট তুমি বলতে পারবা কত হবে বের না করে? ডিরেক্ট কিন্তু বলা যাবে না, ওকে? একটা সমীকরণ ডিরেক্ট বলা যাবে না, বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হলে বাস্তব অসমান হবে। তো এবার আসো বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হইলে কি হবে? তো ভালোভাবে চিন্তা করে বলো তো, বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হইলে ইকুয়েশনে একটু যাই, এই ইকুয়েশনটা দেখে বললো এক্স এর ভ্যালু গুলো কেমন হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হয়, মানে ঋণাত্মক হয়। এক্স্যাক্টলি, আমাদের ইকুয়েশন গুলো হবে জটিল, আর জটিল রুট গুলো কিন্তু কখনোই সমান হয় না, জটিল রুট গুলো সবসময় অসমানই হয়, অনুবন্ধী হয়, তো অসমান। তো জটিল ও অসমান, জটিল ও অসমান, ঠিক আছে? এবার হলো বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয়, 0 থেকে বড় হইলো আরেকটা জিনিস, ধরো এটা পূর্ণবর্গ হইলো, তখন তার রুট গুলা কি হবে, তখন তার রুট গুলো হবে, মূলগুলো হবে মূলত, মূলগুলো কেমন হবে, মূলত জাতীয়, অমূলত কোনো সংখ্যা আসতে পারবে না, মূলগুলো মূলত হবে, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস 4ac মনে করে একটা ইকুয়েশনে বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় আসলো, আবার ওই মানটা হচ্ছে পূর্ণবর্গ হইলো, তার মানে তুমি কনফার্ম যে তোমার এক্স এর ভ্যালু কখনোই √2 √3 এই জাতীয় অমূলত সংখ্যাগুলো কখনোই হবে না, ওকে? তো মূলত হবে মূলগুলো। আচ্ছা, তাহলে আমরা ডিসক্রিমিনেন্টটা জানলাম। সো এখন চলো আমরা লেখচিত্রের মাধ্যমে অনেক সময় এমসিকিউ আসে, ঠিক আছে? সো কনিক্সে একটা এমসিকিউ, এই জাতীয় একটা এমসিকিউ আমাকে নাভিদ দেখাইছিল, তাই না?
নাভিদ হচ্ছে আমাকে এই জাতীয় একটা এমসিকিউ সে দেখাইছিল কনিক্স থেকে, যে কিভাবে সে বুঝবে যে এই রুট গুলা কি সমান হবে কি না, চিত্র দেখে সে কিভাবে বুঝবে। কনিক্স এর একটা প্রবলেম দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো আমি ওই প্রবলেম গুলো পারার জন্য তোমাদের এই বহুপদী চ্যাপ্টারের কোন নলেজটা লাগবে, যে বি স্কয়ার মাইনাস 4ac এবং তার রুটের গ্রাফিক্যাল একটা নলেজ লাগবে, সেটা আমি এখন তোমাদের আলোচনা করবো। তো প্রথমে কি বলছি, বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয়, বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হইলে তোমার গ্রাফ গুলা কেমন হবে? 0 থেকে যদি বড় হয় তখন তোমাদের গ্রাফ গুলো হবে এই জাতীয় অথবা এই জাতীয়। এটা দিয়ে আসলে কি বুঝাইলো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ এক্স অক্ষ। বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয় তখন তুমি কনফার্ম থাকবা তোমার যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে সেই ইকুয়েশনের গ্রাফটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। দুইটা বিন্দুতে যদি ছেদ না করে তাহলে তার দুইটা এক্স এর মান পাওয়া যাবে না। আমরা যে রুট গুলা বের করি সেই রুট গুলা বাস্তবে কি বলতে পারবো, সেই রুট গুলা কিন্তু বাস্তবে একটা গ্রাফ এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর এক্স এর ভুজের ভ্যালুটাই হচ্ছে আমার রুট। কারণ যেই বিন্দুতে গ্রাফ এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে কোটির মান কিন্তু 0 হয়। এবং আমরা যখন সমাধান করি তখন আমরা এফ এক্স ইকুয়াল টু 0 ধরে সমাধান করি, মানে ওয়াই এফ এক্স মানে হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু 0 মানে কোটি ইকুয়াল টু 0 ধরে সমাধান করি। তাই সবসময় মনে রাখবা বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয় তার মানে হচ্ছে আমার যে রুটগুলো হবে রুটগুলো কি হবে, বাস্তব হবে এবং অসমান হবে। অসমান হওয়ার মিনিং কি, সেই গ্রাফটা এক্স অক্ষকে দুইটা ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করবে। এই যে একটা বাম পাশে একটা বিন্দুতে ছেদ করলো, ডান পাশে একটা বিন্দুতে ছেদ করলো, তাহলে এক্স অক্ষকে যদি দুইটা বিন্দুতে ছেদ করে তখন তুমি কি বলতে পারবা, তাহলে এই গ্রাফের জন্য ইকুয়েশন যাই হোক সেই ইকুয়েশনে বি স্কয়ার মাইনাস 4ac কি হবে, 0 থেকে বড় হবে। ক্লিয়ার? সো এবার আসো 2 নম্বর, বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 সমান হয় তখন আসলে কি হবে, তোমরা কি গেস করতে পারো তখন আমাদের গ্রাফগুলো কেমন হবে, কেমন আকৃতির গ্রাফ পাওয়া যাবে? একটা বিন্দুতে ছেদ করবে, হ্যাঁ X একটা বিন্দুতে টাচ করবে, এক্স অক্ষকে এই যে একটা বিন্দুতে টাচ করবে। গ্রাফগুলো এই যে এই জাতীয় হবে, উপরের দিকে থাকতে পারে নিচের দিকে থাকতে পারে, সেটা ডিপেন্ড করে, সেটা গ্রাফের চেহারার উপর ডিপেন্ড করে। বাট গ্রাফটা এক্স অক্ষকে কেবলমাত্র একটা বিন্দুতে টাচ করবে, তাই তার সমাধান পাওয়া যাবে কেবলমাত্র একটা, যেমন x মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে x এর ভ্যালু কয়টা আসবে, x এর ভ্যালু একটাই আসবে, কারণ সে শুধুমাত্র একটা বিন্দুতেই টাচ করছে, ঠিক আছে, দুই বিন্দু ছেদ করবে না। তাহলে এই গ্রাফ যদি তুমি দেখো তাহলে এই গ্রাফ দেখা মানে কি, তার বি স্কয়ার মাইনাস 4ac কি হবে, বি স্কয়ার মাইনাস 4ac হবে 0। ওকে, এটা হবে 0 সমান। তো এগুলো তোমরা নোট করে রাখতে পারো, ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশনের প্রবলেম সলভিং এ কাজে লাগবে। আচ্ছা এইবার মনে করো যে কাল্পনিক রুট কখন আসবে, তাহলে এইটা তোমরা এবার গ্রাফিক্যালি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। এবার বলো বি স্কয়ার মাইনাস 4ac মনে করো 0 থেকে ছোট, তার মানে আমি রুট তো পাবো কাল্পনিক। কাল্পনিক রুট পাওয়ার অর্থটা কি, আমার প্যারাবোলা, আমার ধরো দ্বিঘাত সমীকরণে যে গ্রাফগুলো থাকবে সেই গ্রাফগুলো তাহলে কেমন হবে বলো তো? কাজ করবে না, এক্স্যাক্টলি এক্স অক্ষকে সে স্পর্শই করবে না। তাহলে এই যে গ্রাফগুলো এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, যে কোনো ভাবে থাকতে পারে, মানে মোট কথা হচ্ছে সে এক্স অক্ষকে স্পর্শ করতে পারবে না। এক্স অক্ষকে যদি কোনো গ্রাফ স্পর্শ না করে তাহলে কি তার বাস্তব রুট থাকবে? কারণ এক্স অক্ষ বরাবর যেই এক্স এর ভ্যালুগুলো এটাই হচ্ছে আমাদের রিয়েল লাইন, এই বরাবর হচ্ছে আমাদের বাস্তব সমাধানগুলো থাকে। তাহলে সে যদি এক্স অক্ষকে ছেদ না করে তাহলে কোনো বাস্তব সমাধান তুমি পাবা না, তখন তুমি এক্স এর ভ্যালুগুলো পাবা অবাস্তব বা জটিল। ঠিক আছে, সো বলো তো এই পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। ওকে, সো এগুলা তোমরা একটু নোট টোট করো, তোমাদের এটা হেল্প করবে বেসিক জন্য। সো এবার চলো আমরা এই রিলেটেড আমরা যে নিশ্চয় পৃথক এবং আমরা গ্রাফিক্যাল যা যা শিখছি এই রিলেটেড কিছু বোর্ডের প্রবলেম গুলো আমরা সলভ করি। আমরা টাইপ ওয়াইজ আগাবো, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা মূল সহগের সম্পর্ক, বেসিক্যালি সবাই ওই জায়গা থেকে শুরু করে, মূল আর সহগের সম্পর্ক, যে মূল দ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু সি বাই এ। আমরা ওই জায়গা থেকে শুরু করবো না, আমরা আগে কিছু জিনিস শিখে নিলাম, এরপর আমরা ওই জায়গায় যাবো, ঠিক আছে। তো এখন আমরা দেখি কিছু বোর্ডে কতে আসে কিছু প্রবলেম। তো তোমাদের আমি কয়েকটা করতে দেই, যে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 2 নম্বর যাকে বলবো সেই অ্যান্সার দিবা, হ্যাঁ। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। যে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, আরেকটা দিব, x স্কয়ার মাইনাস 6x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এই চারটা ইকুয়েশন দিলাম। তোমাদের কাজ কি আমি বলি, তোমরা বলবা এটা মূলের প্রকৃতি কেমন। মূলের প্রকৃতি মানে কি, মূলগুলা কেমন হবে, বাস্তব সমান
অবাস্তব ও অসমান মানে কেমন হবে, নাকি মূলগুলো সমান হবে, মানে কি বাস্তব না অবাস্তব কি হবে সেটা আমাকে বলবা, ঠিক আছে? মূলের প্রকৃতি বলবা। তো মূলের প্রকৃতির জন্য কি করবা, ইকুয়েশন সলভ করে বের করবা? না, সেটা করবা না, সেটাও করবা না। তুমি যেটা করবা, নিশ্চয়কের মান বের করে নিশ্চয়কের মান থেকে তুমি বলে দিবা। ওকে, সবাই একটু দেখো তো এটা পারো কিনা। আমি যে কাউকে র্যান্ডমলি জিজ্ঞেস করবো তাকে কিন্তু বলতে হবে, প্রত্যেকটা নিশ্চয় বলবা। আর আমাকে প্রথমে নিশ্চয়কের ভ্যালুটা বলতে হবে, যে এইটা নিশ্চয় কত আসলো, সেকেন্ডটা নিশ্চয় কত, থার্ডটা নিশ্চয় কত। এরপর নিশ্চয়কের মান দেখে তুমি কিভাবে আসলে ডিসিশনটা দিতেছো সেটাও আমাকে বলতে হবে। কেউ বের করতে পারছো? জি ভাইয়া শেষ। গুড। সো আদিবকে দিয়ে শুরু করি। আদিব, 4 নম্বর ইকুয়েশনের নিশ্চয়কের মান কত আসছে? ভাইয়া নিশ্চয়কের মান আসছে 8। 8। 8 দেখা মানে তুই কি বলতে পারো, এটার সব মূলগুলো কেমন হবে? ভাইয়া এটার মূলগুলো হবে হচ্ছে কি এটা বাস্তব। আহ সমান না অসমান? ভাইয়া বাস্তব হলে তো সমান থাকে। এটা নিশ্চয়কের মান 0 হইলে না বাস্তব সমান হয়? আচ্ছা 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 সরি উপরে সরি যাই। বাস্তব অসমান হবে। বাস্তব অসমান হবে অর্থাৎ হ্যাঁ, বিন্দু দুইটা ছেদ করবে আর কি। আচ্ছা এবার আবার একটা কথা আছে, বাস্তব ও অসমান। এবার বল রুট গুলা কি মূলদ হবে না মূলদ হবে না? মূলদ হওয়ার জন্য নিশ্চয় একটাকে পূর্ণবর্গ হওয়া লাগে। 8 কি পূর্ণবর্গ সংখ্যা? না ভাইয়া। 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা কি অমূলদ হবে? জি অমূলত। অমূলদ হবে। মূলগুলা কিন্তু মূলদ হবে না, অমূলদ হবে। ওকে, আচ্ছা গুড। এবার আমরা আসিয়া বলো তো দেখি, 3 নম্বর ইকুয়েশনে নিশ্চয় কত? ভাইয়া দুইটা আসছে, -2 আর হাফ। নিশ্চয়কের ভ্যালু কত? বি স্কয়ার মাইনাস 4ac। 25। নাম্বার 3 এর নিশ্চয় হচ্ছে 25। তাহলে মূল বলো দেখি 25 থাকা মানে কি হবে, এর মূলগুলো কেমন হবে? 25 থাকা মানে পূর্ণবর্গ হবে আর মূলদ হবে। হ্যাঁ, বাস্তব হবে, আমাদের রুটগুলা বাস্তব হবে, অসমান হবে, অসমান হবে আর হচ্ছে মূলদ হবে। বাস্তব, অসমান আর মূলদ হবে। ওকে, আচ্ছা এবার অঙ্কন। অঙ্কন আমাকে বলো, 1 নম্বর ইকুয়েশনে নিশ্চয়কের মান কত আসছে? 0 বাস্তব সমান। হ্যাঁ, তাহলে বাস্তব আর সমান হবে, শেষ। বাস্তব আর সমান। আচ্ছা এরপরে এক্স স্কয়ার মাইনাস, এটা হচ্ছে খাদেজা বলো দেখি 2 নম্বর ইকুয়েশনটার নিশ্চয় কত? 1 1। 1 মানে কি হবে? অসমান বাস্তব। মূলদ হবে? বাস্তব, অসমান আর কিন্তু মূলদ হবে, ঠিক আছে? আচ্ছা তোমাদের কি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে সবার? ভাইয়া না কিসের আরো টেস্ট? বাকি আছে। ভাইয়া আমাদের তো প্রি টেস্টের থার্ড পর্ব চলতেছে। ও মানে প্রি টেস্ট চলতেছে এখনো? জি ভাই। আচ্ছা, তাহলে টেস্টের ব্যাপারে কি, টেস্ট কবে হবে? ভাই যে কলেজ খুলে এটা দিলে কলেজ খুললে তারপরে একদম লাস্টে হবে। 80 দিন পরে হবে, ও 80 রাত কর্মদিবস হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, চলো। ভালো। ভাই জটিল ও অসমান পাইলাম না কোনো মূল। জটিল ও অসমান আসে নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আদিবের জন্য আরেকটা দিই। ভাই এক্স দরকার স্কয়ার নাই মাইনাস ভাই। 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমি র্যান্ডমলি দিছি তো, এখন এইটা দেখতো বি স্কয়ার মাইনাস 4ac কত আসে?
ভাই এটা -4 আসে, অর্থাৎ জটিল ও অসমান জটিল অসমান। ঠিক আছে, ওকে। কাল্পনিক সংখ্যা হবে। সো এই ঠিক আছে, এখন আমাদের যে বেসিকটা দাঁড়াইলো না, যে আমরা বি স্কয়ার মাইনাস 4ac থেকে চিনতে পারতেছি যে রুট গুলো কেমন হবে, এই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিং থাকলে আমরা এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রবলেম সলভ করতে পারবো, যেগুলো বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমরা ওই প্রবলেমগুলো দিয়ে শুরু করতেছি, বোর্ডের প্রবলেম। ওগুলোর জন্য আমরা এতগুলো কথা বললাম। তো আমরা 3টা প্রবলেম করবো, খুবই ইম্পর্টেন্ট। এই 3টা প্রবলেম করলেই মোটামুটি এই জাতীয় প্রবলেমগুলো সলভ করাটা তোমরা শিখে যাবে। সো দেখো, আমি তোমাদেরকে ইকুয়েশনটা দিচ্ছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 into a square plus b square into x plus a square minus b square. b square is equal to 0 বলছে যে দেখাও যে show that মূলগুলা বলতেছে, ওরা বলতেছে যে এই সমীকরণে যে মূলগুলো আছে সেগুলা কি হবে, বাস্তব ও মূলদ। এই সমীকরণের মূলগুলা বাস্তব ও মূলদ হবে। ঠিক আছে, আচ্ছা সো এটা দেখাইতে হবে। আচ্ছা আমাকে বলো তো দেখি, মূলদ হওয়ার জন্য নিশ্চয় একটাকে কি দেখাইতে হয়? পূর্ণবর্গ। হ্যাঁ, নিশ্চয় একটাকে দেখাইতে হয় যে নিশ্চয় একটা, প্রথম কথা হচ্ছে সে 0 থেকে বড় হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে সে হবে পূর্ণবর্গ হবে। এই দুইটা জিনিস যদি দেখাইতে পারি, তার মানে আমি দেখাই ফেললাম কি আমার এই সমীকরণের মূলগুলা বাস্তব ও মূলদ হবে। আচ্ছা ভাইয়া, তো 0 চলো থেকে আমরা, বড় হলেই কি সেটা পূর্ণবর্গ না? মানে পূর্ণবর্গ হলে তো সেটা 0 থেকে বড় হবেই। হ্যাঁ হ্যাঁ এটাও একটা কথা, পূর্ণবর্গ হইলে সেটা তো 0 থেকে বড় হবেই। ঠিক আছে, তার মানে মূলদ রুট পাইতে হইলে সেটাকে অবশ্যই বাস্তব তো হইতে হবে, বাস্তব তারপরে মূলদ। ঠিক আছে, আচ্ছা এখন চলো আমরা তাহলে বি স্কয়ার মাইনাস 4ac মানটা বের করে দেখি সেই মানটা কত আসে, সেটা কি কোনোভাবে পূর্ণবর্গ করা যায় কিনা। যদি আমরা দেখাইতে পারি যে এটা পূর্ণবর্গ, তার মানে আমরা এটাও শো করে ফেললাম যে আমাদের মূলগুলো বাস্তব মূলদ হবে। সো এখানে বি স্কয়ার, এখানে বি কে দেখো এক্স এর সাথে যা আছে সে হচ্ছে আমাদের এ, আর সরি এক্স স্কয়ারের সাথে যেটা আছে সেটা হলো এ, আর এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বি, আর এই লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সি। তাহলে এই হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমাদের বি স্কয়ার মাইনাস 4ac, তাই তো? তো নিশ্চয় একটা কত আসবে দেখি, নিশ্চয় হবে বি স্কয়ার মাইনাস 4ac। সো বি স্কয়ার মাইনাস 4ac মানে কত আসবে, মানে হচ্ছে গিয়ে 2 into a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। এই হচ্ছে কি আমার বি স্কয়ার মাইনাস 4ac, মানে 4a হচ্ছে গিয়ে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু সি কে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এই হচ্ছে নিশ্চয়, কারণ আমরা নিশ্চয় একটা বের করে দেখি কত আছে। সো এখান থেকে আসতেছে হচ্ছে 4 into a স্কয়ার যোগ বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 into a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা যদি এখান থেকে 4 কমন নেই, 4 কমন দিলে আমার থাকতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, তো এটার একটা কিন্তু ফর্মুলা তোমাদের জানার কথা। সো এই ফর্মুলা না জানলে তুমি ডাইরেক্ট ভ্যালু বসায়ও দেখতে পারো। ফর্মুলাটা কি কারো জানা আছে? ফর্মুলা কত হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। না না, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটারও একটা ফর্মুলা আছে, বুঝছো? এটারও একটা 4ab ফর্মুলা আছে, 4ab, এক্স্যাক্টলি 4ab এর ফর্মুলা। যাই হোক আমি তাহলে নরমালি করি, দেখো সো a প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে b টু দি পাওয়ার 4, আবার মাইনাস ওইটা কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সো ধরো তোমার 4ab সূত্র মনে নাই, তাহলে আমি নরমালি করি। সো a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এই আসলো। তো দেখো তো a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার কাটা, b টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 কাটা, 2a স্কয়ার b স্কয়ার যোগ 2a স্কয়ার b স্কয়ার মানে কি 4a স্কয়ার, তাহলে 4 ইনটু 4a স্কয়ার b স্কয়ার। যা বলো তো এই জিনিসটা কত আসলো, 16a স্কয়ার b স্কয়ার। এখন এটা কি চাইলে লেখা যায় না 4ab হোল স্কয়ার, 4ab হোল স্কয়ার লেখা যায়, তার মানে কি হয়ে গেল 16a স্কয়ার b স্কয়ার ইজ এ পূর্ণবর্গ রাশি। ঠিক আছে, এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে তার মানে কি প্রমাণ হয়ে গেল, তার মানে হচ্ছে যে নিশ্চয় যেহেতু পূর্ণবর্গ আসছে, আর এটা তো অবশ্যই বাস্তব হবে, পূর্ণবর্গ মানে তো বাস্তব সংখ্যাই, এটা যদি বাস্তব হয়ে গেল তার মানে আমাদের মূলগুলো কি হবে, মূলগুলো হবে
মূলগুলো হবে গিয়ে আমাদের মূলত, আমাদের রুট গুলো হবে মূলত, তাহলে এটা শর্ট দেখানো হয়ে গেল। ওকে, তো আশা করি বুঝতে পারছো সবাই। জি ভাইয়া। তো এবার আসো পরের প্রবলেমে যাই। তো আমরা এই নিচটাক রিলেটেড কিছু প্রবলেম অনেক সময় বোর্ড পরীক্ষা চলে আসে, সেগুলো দেখতেছি। সো x minus a into x minus b plus x minus b into x minus c plus x minus c into x minus a is equal to 0 বলছে যে, কি বলছে এখানে, যে প্রথমে দেখাইতে বলছে যে নাম্বার 1 যে মূলগুলো সর্বদা বাস্তব, মূলগুলো বাস্তব মানে বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে বড় দেখাইতে হবে বা 0 সমান, মূলগুলো সর্বদা বাস্তব এটা দেখাইতে বলছে। প্রমাণ করতে বলছে 2 নম্বরে প্রমাণ করতে বলছে যে a is equal to b is equal to c না হলে মূলগুলো সমান হতে পারে না। বলছে a is equal to b is equal to যদি c না হয় তাহলে মূলগুলো সমান নয়। আচ্ছা, মূলগুলো সমান কখন হয় বলতো? মূলগুলো কখন সমান হবে? একটা সমীকরণের মূলগুলো সমান হবে কখন? যখন নিশ্চয়ক 0 হয় না? নিশ্চয়ক 0 হইলে তো সমীকরণের মূলগুলো সমান, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তার মানে এখানে যেটা প্রথমে দেখাইতে বলছে যে সর্বদা বাস্তব, একটা সমীকরণের সমাধান বাস্তব হওয়া মানে হচ্ছে তার নিশ্চয়ক 0 হতে পারে, তার নিশ্চয়ক পজিটিভ হইতে পারে। পজিটিভ হইলে বাস্তব অসমান, 0 হইলে বাস্তব সমান। তারপরে বলছে যে এ বি সি হইলেই কেবল 0 হবে, এ বি সি হইলেই তখন নিশ্চয়ক 0 হবে, আর এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি না হলে সেটা নিশ্চয়ক 0 হবে না এবং সেটা বাস্তব অসমান হবে। এই দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। আগে বলো তোমরা প্রশ্ন বুঝছো কিনা? প্রশ্ন বুঝতে পারছো? ভাই বুঝি নাই ভাই। ভাইয়া আরেকবার একটু বলেন। হ্যাঁ অবশ্যই। এখানে কি বলছে, এটা হচ্ছে একটা সমীকরণ, তো সমীকরণের মধ্যে আমাকে কি বলছে, মূলগুলো সর্বদা বাস্তব, এই জিনিসটা দেখাই বলছে। আচ্ছা, এখন আমাকে তোমরা বলো বাস্তব হওয়ার শর্ত কি, কখন একটা সমীকরণ বাস্তব হয়, নিশ্চয় কি হইলে বাস্তব হয়? ভাই নিশ্চয় কেমন শূন্য হইলে। 0। শূন্য বা শূন্য 0 থেকে বড় হইলে হয় না? জি ভাইয়া। তার মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস হয় হয় হয়, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac যদি শূন্য হয় তখনও কিন্তু আমরা বাস্তব পাই, বাস্তব মূল পাই, তাই না? তো বাস্তব সমান পাই। আর যদি 0 থেকে বড় হয়, পজিটিভ হয়, তখন আমরা বাস্তব অসমান পাই, তাই তো? এখানে বলছি যে কি এটা অলওয়েজ বাস্তব, মূলগুলো অলওয়েজ বাস্তব, মানে কি বি স্কয়ার মাইনাস 4ac সবসময় 0 সমান অথবা 0 থেকে বড়। এটা প্রথমে দেখাইতে হবে। সেকেন্ডলি যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে যদি এ বি আর সি যদি সমান না হয় তাহলে মূলগুলো অসমান হবে। তার মানে এ বি আর সি যদি সমান হয় তখন তাহলে মূলগুলো কি হবে, সমান হবে। এ বি আর সি সমান হইলে মূলগুলো সমান হবে। এ বি আর সি যদি সমান হয় তাহলে মূলগুলো এক হয়ে যাবে। আর মূলগুলো সমান হওয়া মানে কি, বাস্তব সমান মূল কখন পাওয়া যায়, যখন নিশ্চয়ক 0 হয়। তার মানে এ বি আর সি যদি পরস্পর সমান না হয় তাহলে বি স্কয়ার মাইনাস 4ac 0 হবে না। এ বি আর সি যদি পরস্পর সমান হয় তখনই কেবল নিশ্চয়কের মান 0 হবে, আদারওয়াইজ নিশ্চয়ক শুধুমাত্র পজিটিভ। এই দুইটা জিনিস দেখাইতে বলছে। এবার প্রশ্নটা বুঝতে পারছো? জি ভাইয়া। আদিব? জি ভাই। ওকে, সো আমরা একটা কাজ করব, এই সমীকরণটা, এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণের নিশ্চয়কটাকে বের করব। আগে দেখবো যে নিশ্চয়কটা 0 থেকে বড় কিনা। যদি সমীকরণের নিশ্চয়ক 0 থেকে বড় হয় তার মানে আমি প্রথম অংশ প্রুফ করে ফেললাম যে সর্বদা বাস্তব, কারণ বাস্তব হওয়ার জন্য নিশ্চয়ক 0 থেকে বড় হইতে হবে। তারপরে পরের অংশ নিয়ে আমি পরে কথা বলতেছি, ঠিক আছে? তো আসো প্রথমে আমরা সমীকরণের নিশ্চয়কটা দেখি 0 থেকে বড় আনা যায় কিভাবে। একটু লিখি আবার, x minus b into x minus c plus x minus a into x minus c plus x minus a into x minus b is equal to 0. সো একটা কাজ করবে, গুণ করে দিই সবাইকে। তো গুণ করলে কি আসবে, x স্কয়ার মাইনাস xc মাইনাস bx প্লাস bc প্লাস x স্কয়ার মাইনাস xc মাইনাস ax প্লাস ac x স্কয়ার মাইনাস bx মাইনাস xb, যাই হোক bx xb একই কথা, মাইনাস xb বা bx, এরপর হচ্ছে মাইনাস ax
প্লাস এবি ইজ ইকুয়াল টু 0। সো এখন আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার পাচ্ছি, এই যে একটা এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার আর তিনটা এক্স স্কোয়ার, তাহলে আমি পাচ্ছি 3x স্কোয়ার। তারপরে আমি দেখো তো যদি আমি এক্স গুলা যদি আমি কি কমন নিতে পারি, ধরো আমি মাইনাস একটা এক্সি মাইনাস আরেকটা এক্সি, ঠিক আছে, আবার মাইনাস একটা এক্স এ, আবার একটা মাইনাস এক্স এ, আবার মাইনাস একটা বি এক্স, আবার একটা মাইনাস একটা এখানে বি এক্স, তাহলে আমি টোটাল কি পাইতেছি দেখো তো, মাইনাস 2xc মাইনাস 2bx মাইনাস 2ax, এটা পাইতেছি না, এটা পাইতেছি। তারপরে আমি লাস্টে কি পাইতেছি এখানে, বিসি এসি এবি, তাই তো, বিসি যোগ এবি যোগ এসি, তাহলে আমরা পাইতেছি হচ্ছে গিয়া এবি যোগ বিসি যোগ সিএ, এই জিনিসটা পাইতেছি ধ্রুবপদ হিসেবে। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার আমরা কাজ করি 3x স্কোয়ার, এবার এখান থেকে -2 কমন যায় না, দেখো তো এই একটা অংশ মার্ক করি, দেখো এই পুরো অংশ থেকে -2 কমন যায় না, আমি -2 কমন দিলাম, তো -2x কমন দিলাম, -2x কমন দিলে আমার কি থাকতেছে বলো, -2x কমন দিলে আমার কি থাকে, কি পড়ে থাকে, a plus b a plus plus b plus c a plus b plus c plus ab plus bc plus ca। আচ্ছা, তাহলে এই জিনিসটা পাইলাম। আচ্ছা, এটা হচ্ছে তার ইকুয়েশনটা। এখন তাহলে আমি ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা ছিল এই যে হিজিবিজি অবস্থা ছিল, এবার আমি তাকে আমাদের যেই ফরম্যাটে নিলে আমরা নিশ্চয় বের করার জন্য আমরা কাজ করতে পারবো সেই ফরম্যাটে নিয়ে আসলাম। তো এইবার আমরা চলো নিশ্চয় একটা বের করি, নিশ্চয় বের করে আমরা দেখি নিশ্চয় কি 0 থেকে বড় হয় কিনা, যদি দেখি নিশ্চয় সবসময় 0 থেকে বড়, তার মানে আমাদের প্রুফ হয়ে যাবে। আমরা পৃথায়ক বা নিশ্চয় একটা বের করবো, বি স্কোয়ার মাইনাস 4ac, এবার বলতো বি এর জায়গায় কত বসবে, -2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে বি, এক্স এর সাথে এটা আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, মানে 4 ইন্টু এ কত, এ হচ্ছে 3 ইন্টু সি কত, এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা হচ্ছে 4ab, বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac করলাম। ওকে, সো এখন সব মিলে কত থাকে ক্যালকুলেট করলে, 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 12 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা থাকে। সো এখন দেখো তো এই দুই জায়গা থেকে আমি 4 কমন নিতে পারি না, আমি চলো একটা 4 কমন নিই, 4 কমন নিলে কি থাকবে, অবশিষ্ট থাকতেছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি এ, তাহলে এই জিনিসটা থাকতেছে 4 কমন নেওয়ার পরে। সো এখন দেখো একটা জিনিস, আচ্ছা তোমাদের কারো কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা মনে আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা কি বসাইতে পারি বলতো, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2ab যোগ 2bc প্লাস 2ca, আবার এখানে মাইনাস কত আছে, মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca। আমরা নিশ্চয় নিয়ে ক্যালকুলেশন করতেছি, নিশ্চয় এই জায়গায় আসলাম, 4 ইন্টু এবার আমার অবশিষ্ট থাকতেছে হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার আর 2ab মাইনাস 3ab, মানে মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ, তাহলে এই জিনিসটা অবশিষ্ট থাকলো। আচ্ছা এখন বলো তো তোমরা, আমি একটা অংশ মার্ক করি, বলো তো এই অংশের কোনো ফর্মুলা জানো, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, এটার কোনো ফর্মুলা জানো তোমরা, এইটার হচ্ছে ফর্মুলা হচ্ছে এটা, তোমরা একটু লিখে নাও। তাহলে এই হচ্ছে গিয়ে তার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, এটার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ বি মাইনাস সি হোল স্কোয়ার যোগ সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমরা ওইটার ফর্মুলাটা লিখলাম। সো এখন কেউ কি আমাকে বলতে পারবা যে এই জিনিসের আমরা জাস্ট ফর্মুলা ইউজ করছি, তোমরা ফর্মুলাটাকে মুখস্থ করে নিও, জাস্ট আমাকে একটু বলো তো এই যে রাশিটা পাইলাম, যে নিশ্চয়কের যে ভ্যালুটা এখানে পাইলাম, এই নিশ্চয়কের ভ্যালুটা কি কখনো ঋণাত্মক হইতে পারবে কিনা বলো তো, চিন্তা করে বলো তো। না ভাইয়া, জি না ভাই, কেন পারবে না, সবগুলিতে স্কোয়ার আছে। হ্যাঁ, বর্গের যোগফল মানে সবাই স্কোয়ার, তাহলে সবাই পজিটিভ, সব পজিটিভ জিনিসগুলোকে যদি যোগ করি আমি পজিটিভই পাবো, আমি নেগেটিভ জিনিস কখনোই পাবো না, ঠিক আছে, তার মানে এই জিনিসটা অলওয়েজ পজিটিভ।
তার মানে আমাদের প্রথম অংশ কি, তার মানে আমি বলতে পারি নিশ্চয় ডি তো অলওয়েজ পজিটিভ, তার মানে আমি বলতে পারি যে আমাদের রুট গুলা কি হবে, সর্বদা কি হবে, আমাদের বাস্তব। সমীকরণের সর্বদা বাস্তব হবে। তার প্রথম অংশ প্রুফ, সর্বদা বাস্তব হবে। এখন এমনও তো হইতে পারে যে বাস্তবের মধ্যে সমানও হইতে পারে, বাস্তবের মধ্যে অসমানও হইতে পারে, তাই না? এখন এখন আমাদেরকে দেখাইতে বলছে কি, এখন আমাদেরকে দেখাইতে বলছে যে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হইলেই কেবলমাত্র কি হবে, এই সমীকরণের মূলগুলা বাস্তব ও সমান হবে, বাস্তব ও সমান হবে। আর এ বি সি যদি সমান না হয়, a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু যদি সি না হয়, তাহলে কি হবে, এই রুটগুলা বাস্তব হবে তবে অসমান হবে। এই জিনিসটা দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাকে একটা জিনিস বলো, একটা সমীকরণের রুট বাস্তব ও সমান হওয়ার জন্য তার নিশ্চয়কের মানকে 0 হওয়া লাগে না? জি ভাইয়া। আচ্ছা, তার মানে 4 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার যোগ বি মাইনাস সি হোল স্কোয়ার যোগ সি মাইনাস এ হোল স্কোয়ার, এই জিনিসটা ইজ ইকুয়াল টু 0 হইতে হবে, তাই তো? এখন কিছু বর্গের যোগফল যদি 0 হয়, তখন যে নিয়মটা আছে সেটা হচ্ছে এই বর্গের প্রত্যেকটা রাশিকে আলাদাভাবে 0 হইতে হবে। কারণ বর্গ রাশি মানেই হচ্ছে কিসে, 0 সমান অথবা 0 থেকে বড়, ঋণাত্মক তো কখনোই হবে না। তাহলে 0 থেকে বড় জিনিস ভাইয়া কথা শোনা যাচ্ছে না কিছু। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। হ্যালো। জি ভাই শোনা যাচ্ছে এবার। আচ্ছা, আমার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, বুঝতে পারিনি, একটু সময় লাগে স্ক্রিন শেয়ার করতে। ভাই এই স্ক্রিন তো শেয়ারই আছে। আমার এখানে নাই। না, শেয়ারিং হয় না এখন। হ্যাঁ এখন চলে গেছে। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে নাকি রেকর্ড অফ জি হয়ে ভাই, গেছে? রেকর্ড রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি ফিনিশিং দিয়ে দিতেছি, শেষ করে দিতেছি। দেখো, তার মানে আমি কোন জায়গা পর্যন্ত বলতে পারছিলাম? ওই যে ভাইয়া দেখো, 0 হইলে ওই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে কি, আমরা পাইছি নিশ্চয় একটা এমন একটা রাশি পাইছি যেই রাশিটার মান কখনোই 0 থেকে ছোট হইতে পারে না। 0 থেকে যদি ছোট হইতে না পারে, তার মানে এটা অলওয়েজ 0 সমান অথবা 0 বড়। 0 থেকে ছোট হইতে পারে না, তার মানে কি 0 সমান অথবা 0 বড়। 0 সমান হইলেও নিশ্চয় রুট গুলা কি বাস্তব হবে, 0 থেকে বড় হইলেও রুট গুলা বাস্তব হবে। তার মানে আমরা রুট গুলা সর্বদাই বাস্তব হবে। এখন আমাকে দেখতে হবে রুট গুলা কখন বাস্তব সমান হয়। আচ্ছা বলতো, বাস্তব সমান হওয়ার জন্য আমাদের নিশ্চয় একটা 0 0 হইতে হয়। তার মানে আমাদের এই নিশ্চয়কে ভ্যালুটা 0 হবে। এখন আমাদের নিশ্চয় একটা হচ্ছে কিছু বর্গের যোগফলের সমান। এখন বর্গের যোগফল গুলা যদি 0 সমান হয়, তার মানে হচ্ছে প্রত্যেকটা বর্গ আলাদাভাবে 0 সমান। কারণ কিছু বর্গের যোগফল কিন্তু কখনোই 0 সমান হইতে পারবে না, আনলেস তারা নিজেরাই 0।
0 + 0 + 0 = 0 হইতে পারে, কিন্তু এছাড়া কিন্তু কখনোই কিন্তু বর্গের সমষ্টি, তিনটা বর্গের সমষ্টিকে তুমি 0 বলতে পারো না। তার মানে a - b হোল স্কয়ার আলাদাভাবে 0 হবে, b - c হোল স্কয়ার আলাদাভাবে 0 হবে এবং c - a হোল স্কয়ার আলাদাভাবে 0 হবে। তাহলে a - b হোল স্কয়ার যদি 0 হয় তাহলে a = b হবে, b - c হোল স্কয়ার যদি 0 হয় তাহলে b = c হবে, c - a হোল স্কয়ার যদি 0 হয় তাহলে c = a হবে। তার মানে আমরা বলতে পারি a b আর c যদি পরস্পর সমান হয় তখন আমাদের নিশ্চয় একটা 0 হচ্ছে এবং তখন আমাদের রুটগুলো সমান হচ্ছে। এছাড়া বাকি সবগুলো কেসে আমাদের নিশ্চয় একটা 0 থেকে বড় হয় এবং আমাদের রুটগুলা বাস্তব অসমান হয়। আর শুধুমাত্র a = b = c হলে আমাদের রুটগুলো বাস্তব সমান হয়। ইজ ইট ক্লিয়ার? জি জি ভাইয়া ভাইয়া। ক্লিয়ার। এবার তাহলে ক্লিয়ার। ওকে, সো আমি কি আরেকটা প্রবলেম দেখাবো? লাস্ট একটা প্রবলেম আছে এখান থেকে, নাহলে আবার রুট বা নিশ্চয় রিলেটেড প্রবলেম আবার আগামী ভাই কালকে আবার আজকে শেষ দেখাবো। করে দাও, আজকে শেষ দেখান করে দাও। ভাইয়া, সমস্যা নেই। তো একটু 5 মিনিট সময় নেবে, এটা একদমই সময় লাগবে না, 5 মিনিট সময়। ওকে, দেখাচ্ছি। সো প্রশ্নটা তুলি। a স্কয়ার x স্কয়ার যোগ 6ab(x) যোগ ac যোগ 8b স্কয়ার = 0 বলছে যে এই সমীকরণের মূলগুলা সমান হলে, প্রথমে বলছি এই সমীকরণের মূলগুলা সমান, এই সমীকরণের মূলগুলো সমান। মূলগুলো সমান মানে কি তোমরা আশা করি বুঝে ফেলছো যে নিশ্চয় একটা 0 হবে। মূলগুলো সমান হলে আমাদেরকে দেখাইতে বলছে কি ac * x + 1 হোল স্কয়ার = 4b স্কয়ার x, এটা দেখাইতে বলছে, এই জিনিসটা শো করতে বলছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওরা বলে দিতে মূলগুলো সমান। মূলগুলো সমান মানে আমি কি জানি, নিশ্চয় কি হবে, নিশ্চয় মূলগুলো কখন সমান হয়, যখন নিশ্চয় 0 হয়। তাহলে নিশ্চয় 0, তাহলে এবার আদিব বল এই সমীকরণে নিশ্চয় কত হবে? ভাই এটা নিশ্চয়ক ওই যে বি স্কয়ার, না ভাই বুঝলাম না আমি। ভাইয়া কোশ্চেনটা আরেকবার বলেন ভাইয়া, খেয়াল করি নাই। আচ্ছা, এখানে বলছে যে এই একটা সমীকরণ বলছে, এই সমীকরণের মূলগুলো যদি সমান হয় তাহলে এখানে একটা জিনিস আছে যে জিনিসটা আমাকে শো করতে হবে, বলছে এই জিনিসটা দেখাইতে বলছে। তাহলে ভাই। ওরা তো বলে দিছে এই সমীকরণের মূলগুলো সমান, তাহলে মূলগুলো সমান হইলে তখন নিশ্চয়কের মান কত হয়? 0 হয়। 0 হয়। জি ভাই। আচ্ছা, তাহলে নিশ্চয় একটা কত, এই সমীকরণের নিশ্চয় কত হবে? 0। 0 তো হবে, বাট নিশ্চয় একটা বের করবো না আমরা, এখানে কত হবে সমীকরণ থেকে দেখে বলো। ভাই ওই যে 4b না বি স্কয়ার - 4ac না? জি ভাই। এই যে বি, এটা বি, এটা হচ্ছে বি, এটা a স্কয়ার হচ্ছে a, জি ভাই। আর এই পুরোটা হচ্ছে আচ্ছা সি। আচ্ছা। তাহলে বি স্কয়ার - 4ac করলে কি আসবে? 6ab হোল স্কয়ার, তাই না? x এর সাথে 12a 6ab, স্কয়ার b 36 স্কয়ার। আচ্ছা আচ্ছা হ্যাঁ। 36a স্কয়ার b স্কয়ার, 6 36a স্কয়ার b স্কয়ার মাইনাস 4ab, তাহলে তো 4 ইনটু a মানে হচ্ছে a স্কয়ার আর ইনটু ac প্লাস 8b স্কয়ার, ac প্লাস 8b। তাহলে এই জিনিসটা ইজ ইকুয়াল টু হবে 0, তাই তো? নিশ্চয় ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে এই জিনিসটা ইজ ইকুয়াল টু 0 হবে। আমি হলুদ কালার মার্ক করে রাখছি, এই প্রত্যেকটা জিনিস b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এই জায়গা থেকে তখন আমরা এই জিনিসটা প্রমাণ করে ফেলবো। এখন দেখো এটা কিভাবে ভাইয়া করি। এখানে সি এর মানটা আমরা 8b তো স্কয়ার ধরলাম কেন? আচ্ছা, আমাদের হচ্ছে সি বলতে আসলে কি, এক্স স্কয়ারের সাথে যেটা থাকে সেটাকে আমরা বলি এ, এক্স এর সাথে যেটা থাকে সেটাকে আমরা বলি বি, আর বাকি যে ধ্রুবপদগুলো থাকে যাদের সাথে কোনো ভ্যারিয়েবল থাকে না তাদেরকে আমরা বলি সি। এদের কারোর সাথে কিন্তু এক্স ওয়াই জেড বা কোনো ভ্যারিয়েবল নাই, তাই এরা হচ্ছে সবাই সি, পুরোটাই হচ্ছে সি। ওকে, আচ্ছা, সো এবার আমরা দেখি নিশ্চয় ইজ ইকুয়াল টু 0 ধরছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 এবং এখান থেকে আমাদের এই যে জিনিসটা দেখাইতে বলতে সেই জিনিসটা দেখাইতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি কিভাবে করা যায় জিনিসটা। আচ্ছা, এখন কি করা যায় এখানে? 36 4a কিউব। আচ্ছা দেখি তাহলে 36a স্কয়ার b স্কয়ার মাইনাস 4a কিউব c মাইনাস 32a স্কয়ার b স্কয়ার না ইজ ইকুয়াল টু 0। তো 36a স্কয়ার b স্কয়ার থেকে 32a স্কয়ার b স্কয়ার বিয়োগ যাচ্ছে, তাহলে থাকতেছে কত? 4a স্কয়ার কি কমন নিয়ে ইয়া করা যেত না? হ্যাঁ, 4a স্কয়ার এবার আমরা কমন নিব, ওই বিয়োগটা করে নিছি আগে। এবার হলো 4a কিউব c ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা দেখো তো দুই জায়গা থেকে 4a স্কয়ার কে কমন নিতে পারি। তো 4a স্কয়ার কে যদি কমন নিই আমাদের কি করে থাকতেছে? 4a স্কয়ার কমন নিলে থাকতেছে b স্কয়ার মাইনাস ac ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে b স্কয়ার মাইনাস ac ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি? b স্কয়ার মাইনাস ac ইজ ইকুয়াল টু 0 অথবা
4a স্কয়ার মানে a ইজ ইকুয়াল টু 0 অথবা মানে হচ্ছে a ইজ ইকুয়াল টু 0, তাই তো? এই জিনিসটা আমরা বলতে পারি। সো এবার চলো আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে গিয়ে দেখি লেফট আমাদেরকে কি দেখাইতে বলছে, ac ইনটু x প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4b স্কয়ার ইনটু x, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তাহলে এটাকে কিভাবে প্রমাণ করা যায়? আচ্ছা, বলছে কি b স্কয়ার মাইনাস ac ইজ ইকুয়াল টু 0 আসছে, তাহলে এখন এই জিনিসটা দেখাইতে হবে। সো আমরা এবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো কিনা ভাবতেছি, নাকি অন্য কোনো ওয়েতে করবো। দাঁড়াও, তাহলে AC আচ্ছা একটু দেখি AC ইনটু x প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4b স্কয়ার দেখানো যায় কিনা। সো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, AC ইনটু x প্লাস 1 হোল স্কয়ার। সো এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, যে জিনিসটা দেখাইতে বলছে। আচ্ছা আমরা তাহলে নিচটা ইজ ইকুয়াল টু 0 ধরে আমরা পাইলাম b স্কয়ার মাইনাস AC ইজ ইকুয়াল টু 0, মানে কি b স্কয়ার ইজ ইকুয়াল টু AC পেয়ে গেছি কিন্তু আমরা। তো এই জিনিসটাকে ব্যবহার করে কোনোভাবে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সমান আনা যায় কিনা দেখি। তাহলে AC ইনটু x প্লাস 1 হোল স্কয়ার। সো AC এর জায়গায় আমরা কত বসাইতে পারি? AC এর জায়গায় চাইলে আমরা বসাইতে পারি b স্কয়ার, তাই তো? b স্কয়ার বসাইতে পারি। তারপরে x প্লাস 1 হোল স্কয়ারকে লিখতে পারি x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটা লিখতে পারি। আচ্ছা তাহলে এই জিনিসটা আসলে এবার আমরা একটু দেখি রাইট হ্যান্ড সাইডে কি আসে। রাইট হ্যান্ড সাইডে কি ছিল, 4b স্কয়ার x। তাহলে লেফট হ্যান্ড সাইডের এখান থেকে তো আসলো না, এটা এই জিনিসটা দেখাইতে বলছে। সো নিশ্চয় ইজ ইকুয়াল টু 0 ধরলাম। কাজ করি, আচ্ছা ওয়েট, অত সমীকরণের মূল্য সমান হলো দেখা হচ্ছে অত সমীকরণ। আচ্ছা 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 সরি, প্রশ্নটা একটু ভুল বুঝছি, একটু ভুল হয়েছে এক জায়গায়। বলছে যে এই একটা সমীকরণ ছিল, আমরা ঠিক ডিরেকশনে ছিলাম, জাস্ট প্রশ্নটা একটু ভুল বুঝছি আমি। এর প্রশ্নটা বললি দেখো, বলছে যে কি এই সমীকরণের মূলগুলো যদি সমান হয় তাহলে বলছে এই সমীকরণের মূলগুলো সমান হবে, এই সমীকরণের মূলগুলো কি হবে, সমান হবে। এবার প্রশ্নটা বুঝতে পারছো? আমাকে এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে, বলছে যে কি এই সমীকরণের মূলগুলো যদি সমান হয় তাহলে নিচে একটা সমীকরণ দিচ্ছে, বলছে যে কি এই দেখাও যে এই সমীকরণের মূলগুলো সমান। তাহলে উপরেরটার মূলগুলো সমান হলে নিচেরটার মূলগুলো কি হবে, সমান হবে। এই জিনিসটা দেখাইতে বলছে। ওকে, তাহলে উপরেরটার মূলগুলো যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে শেষমেশ আমরা নিশ্চয় ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। নিশ্চয় ইজ ইকুয়াল টু 0 ধরে আমরা কত আনতে পারলাম, আমরা এই জিনিসটা আনতে পারছি। দেখো 4a স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস ac ইজ ইকুয়াল টু 0, তাহলে ওইখান থেকে লেখা যায় b স্কয়ার মাইনাস ac ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা 4a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এই ইনফরমেশনটা পাইছি। এটা কার থেকে পাইছি? এটা পাইছি প্রথম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, যে এইটার মূলগুলো যদি সমান হয় তাহলে তার নিশ্চয় একটা 0 হবে, আর তার নিশ্চয় যদি 0 হয় তাহলে b স্কয়ার মাইনাস ac ইজ ইকুয়াল টু 0 হয়। এখন আমাদেরকে দেখাইতে হবে সেকেন্ড আরেকটা ইকুয়েশন আছে, যে তাহলে দেখাও যে এই ইকুয়েশনটার মূলগুলো কি হবে, সমান হবে। তাহলে এখন আমাকে দেখাইতে হবে এই ইকুয়েশনের নিশ্চয় একটাও 0 হবে। তাহলে চলো আমরা আগে এই ইকুয়েশনটা আনি, তারপর আমরা দেখি এই ইকুয়েশনের নিশ্চয় একের মান কত হয়, 0 আমরা দেখাইতে পারি কিনা। সো চলো, তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার আমরা ইকুয়েশনটা দেখি a b c এর মান কত আসে। তাহলে ac ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 1, আর এটা হচ্ছে 4b স্কয়ার x। ওকে, সো এবার যদি আমরা গুণ দিয়ে দেই তাহলে ac x স্কয়ার প্লাস 2ac x প্লাস ac মাইনাস 4b স্কয়ার x ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার এই সমীকরণের মধ্যে কি থাকতেছে, ac x স্কয়ার থাকতেছে, আর এখানেও x আছে এখানেও x আছে। দুই জায়গা থেকে যদি আমরা একটা কাজ করতে পারি, 2x কমন নেই, আমরা যদি 2 বা শুধু x কমন নেই, x কমন নিলে আমাদের কি থাকবে, x কমন নিলে আমাদের পড়ে থাকতেছে প্রথম সমীকরণের মধ্যে পড়ে থাকতেছে 2ac, তাহলে 2ac, আর দ্বিতীয় জায়গা থেকে পড়ে থাকতেছে 4b স্কয়ার, 2ac মাইনাস 4b স্কয়ার, আর অবশিষ্ট থাকতেছে ac, ac ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। বলছে 1 নম্বর ইকুয়েশনের মূলগুলো সমান, তার মানে 1 নম্বর ইকুয়েশনের নিশ্চয় ইজ ইকুয়াল টু 0 হবে।
তো নিশ্চয় ইজ ইকুয়াল টু 0 থেকে আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পাইছি বি স্কয়ার মাইনাস এসি ইজ ইকুয়াল টু 0। এখন দেখাইতে বলছে এই হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। বলছে যে কি এই 2 নম্বর ইকুয়েশনের মূলগুলো সমান হবে, এটা দেখাইতে বলছে। 1 নম্বর ইকুয়েশনের মানের সাহায্যে দেখাইতে হবে। তাহলে এই 2 নম্বর ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলাম, আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারছি। এবার বলো যে 2 নম্বর ইকুয়েশনের নিশ্চয় কত হবে? এটাও 0 দেখাইতে হবে আমাদেরকে। তাহলে 2 নম্বর ইকুয়েশনের নিশ্চয় কত হবে? ভাই যে 2ac মাইনাস 4b স্কয়ার হোল স্কয়ার হ্যাঁ, বি স্কয়ার মাইনাস মাইনাস 4ac 4 ইন্টু ac ইন্টু ac ইন্টু এসি ইন্টু এসি এক্স্যাক্টলি। সো এটা হলো আমাদের নিশ্চয়। এবার আমাদের দেখাইতে হবে এই নিশ্চয়কের মানটাও 0 হবে। তো চলো আমরা এটা সলভ করি। সলভ করলে কি আসবে এখানে? সো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, সো 2ac হোল স্কয়ার মানে হচ্ছে 4a স্কয়ার c স্কয়ার মাইনাস 2 ইন্টু 2ac ইন্টু 4b স্কয়ার প্লাস 16b টু দি পাওয়ার 4 আর মাইনাস এখানে আসছে 4a স্কয়ার c স্কয়ার। এটা হচ্ছে আমাদের নিশ্চয়। এই যে 4a স্কয়ার c স্কয়ার, এখানে 4a স্কয়ার c স্কয়ার কাটা। ওকে, তাহলে এখানে পড়ে থাকতেছে কি 4 দুগুণা 8 4 8 32। হ্যাঁ, তো আমাদের এখানে কত থাকতেছে 2 ইনটু 2ac মানে 4 4 16 16 16 16 স্কয়ার। হ্যাঁ তাহলে হ্যাঁ 16 16 তাহলে 16b টু দি পাওয়ার 4 আর হচ্ছে মাইনাস 16 বি স্কয়ার ইনটু এসি, এটা থাকতেছে আমাদের নিশ্চয়কের মধ্যে অবশিষ্ট। সো এবার হ্যাঁ 16 বি স্কয়ার ইনটু এসি। তাহলে এবার দেখো তো এই উভয় পাশ থেকে আমরা 16 বি স্কয়ার কমন নিতে পারি। 16 বি স্কয়ার আমি কমন দিলাম। 16 বি স্কয়ার যদি কমন দিই তাহলে প্রথম অংশ থেকে কি পড়ে থাকতেছে বি স্কয়ার, আর দ্বিতীয় অংশ থেকে কি পড়ে থাকতেছে বি স্কয়ার মাইনাস এসি। আচ্ছা বলো তো প্রথম ইকুয়েশন থেকে আমরা কি পাইছিলাম? বি স্কয়ার মাইনাস প্রথম যে ইকুয়েশনটা বি স্কয়ার মাইনাস এসি ইকুয়াল টু কত পাইছিলাম? এই যে বি স্কয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0 পাইছিলাম না? আচ্ছা জি ভাই। তাহলে এই ইকুয়েশনের যে বি স্কয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0 পাইছি, এই 0টাকে আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে আমরা কত পাচ্ছি 16 বি স্কয়ার ইনটু 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে 2 নম্বর ইকুয়েশনের নিশ্চয় কত 0 আসছে। তার মানে কি 2 নম্বর ইকুয়েশনের মূলগুলো কেমন হবে? 2 নম্বর ইকুয়েশনের মূলগুলো কি হবে? সমান হবে। সমান হবে। হ্যাঁ হ্যাঁ বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হলে মূলগুলো সমান হয়। জি ভাই। ওকে, তাহলে হ্যাঁ তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে প্রথম ইকুয়েশনের আমাদেরকে যেটা বলছে, আমি প্রশ্নটা আবার একটু রিভিউ করি যেহেতু আমি একটু নিজেই কনফিউজ হয়ে গেছিলাম মাঝখানে। তো এখানে দেখো এই যে আমাদের ইকুয়েশন, প্রশ্নটা বলা হয়েছিল যে প্রথমে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এবার বলছে যে কি এই ইকুয়েশনের মূলগুলো সমান, ওরা বলে দিচ্ছে ওইটার মূলগুলো সমান, আর আমাদেরকে দেখাইতে হবে পরের আরেকটা ইকুয়েশন দেওয়া আছে সেকেন্ডটার মূলগুলো সমান। প্রথমটার মূলগুলো সমান ওরা বলে দিচ্ছে, আর সেকেন্ডটার মূলগুলো সমান ওইটা আমাদেরকে দেখাইতে হবে। তো প্রথমটার মূলগুলো যদি বা রুটগুলো যদি সমান হয় তাহলে প্রথমটার জন্য বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তো সেটা আমরা করছি, করে আমরা পাইছি বি স্কয়ার মাইনাস এসি ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0 আমরা পাইছি। এবার আমরা বললাম যে তাহলে সেকেন্ড ইকুয়েশনটা কি, তো দেখলাম যে সেকেন্ড ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে এই জাতীয় একটা ফরম্যাট আছে। তাহলে সেকেন্ড ইকুয়েশনের ফরম্যাট হচ্ছে এইটা। এবার আমরা বললাম যে তাহলে সেকেন্ড ইকুয়েশনের নিশ্চয় কত দেখি, চেক করে দেখি। তো সেকেন্ড ইকুয়েশনের নিশ্চয় চেক করে দেখলাম সেকেন্ড ইকুয়েশনের নিশ্চয় করে মানও 0 আসতেছে। তার মানে প্রথমটার মূল যদি 0 হয়, প্রথমটার মূলগুলো যদি সমান হয়, মানে নিশ্চয় যদি 0 হয় তাহলে সেকেন্ডটার নিশ্চয় 0 এবং সেকেন্ডটার মূলগুলো সমান। তাহলে এই জিনিসটাই দেখাইতে বলছিল, এটা কিন্তু আমরা প্রুফ করে ফেললাম। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। তো এখন পর্যন্ত যা যা পড়াইছি সবগুলো বুঝতে পারছো তো? জি জি ভাই ভাইয়া। বুঝতে পারছি, কিন্তু ভাই খাদেজা কিন্তু ঘুম দিছে ভাই। না আসলে ভাইয়া, ঘুমাইতেছে। তাই ভাইয়া আরে ঘুমাইছে না শিওর, এই একটা সাউন্ডও করে না ক্লাসে ভাই আজকে। ভাইয়া, তো আমি আজকে একটু গলায় অসুস্থ। আচ্ছা ওইটা হইতে পারে অসুস্থ। ওকে ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই।